কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM ভোরবেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাতুল। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির এই সব মুহূর্তে ভোরবেলা দারুণভাবে জমে ওঠে। তো আমি খুব বেশি কথা বলতে চাই না, সরাসরি চলে যেতে চাই। আমার হাতে ভয়ঙ্কর একটি ইমেল রয়েছে, বেশ লম্বা একটি ইমেল, আশা করি আপনাদের ভালো লাগবে। বাট ইমেলটাতে যাবার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে দিতে চাই। আপনারা চাইলে এই মুহূর্তে আমাদেরকে শুনতে পারেন বেশ কটি মাধ্যমে। রেডিও সারাবেলার যে ফ্রিকোয়েন্সি ৯৮.৮ এর পাশাপাশি আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভ করছি রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজটি থেকে। সেখানে আপনারা যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এবং আপনি সেখানে শোনার পাশাপাশি আমাদেরকে দেখতেও পারছেন। তো আমার হাতে যে মেইলটি রয়েছে, এই মেইলটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ ভাই। উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। আশা করি আপনি ভালো আছেন। রাতুল ভাই, আপনি নিশ্চয়ই জানেন জিনেরা কিন্তু মানুষের যে রূহ বা আত্মা থাকে তা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারে বা নিয়ে যেতে পারে, কিন্তু কাউকে যদি জিন ধরে এই আত্মা ওরা অন্য জায়গায় রেখে আসে। আজকে এই ঘটনাটি কোন এক গ্রামে ঘটেছিল। আমি এই ঘটনাটি শুনি আমার এক মামার থেকে। আমার মামা এখন কাজের জন্য ইউরোপে থাকেন। মামা দেশে একটি ব্যস্ত শহরে থাকেন, তো তার থেকে এই ঘটনাটি শোনা। তো উনি যখন ঘটনাটি আমাকে বলেন ঠিক এভাবে বলেছিলেন, কোনো একদিন অবসর সময়ে তিনি গ্রামে ঘুরতে বের হন। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে এই ভৌতিক ঘটনাটি তিনি শোনেন। মামার অনেক বেশি আগ্রহ ছিল জিনভূত সম্পর্কে জানার জন্য। রাতুল ভাই, এরপরে ওই বৃদ্ধটি মামাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। ঘটনাটি ঘটেছিল ১৯৯৯ সালে। আগে আমাদের গ্রামের এক পাশে একটা পুরনো ভেঙে পড়া প্রায় মসজিদ ছিল, যেখানে আজকাল আর কেউ নামাজ পড়ে না। লোকেরা বলতো ওটা আসলে মসজিদ নয়, একটা সিল মারা জায়গা, যেখানে একসময় কোন এক ভয়ঙ্কর অশরীরীকে বন্ধ করে রাখা হয়েছিল। গ্রামের একমাত্র হুজুর আব্দুল কাইম ছিলেন। তিনি এক চোখে কম দেখতেন এবং তিনি একমাত্র বৃদ্ধ ছিলেন আমাদের গ্রামে। তিনি একদিন বলেছিলেন ওখানে যারা ছিল ওরা মানুষ না, আবার জিনও না, ওরা হলো খোদ শয়তানের হাতে করা একটা জাত। ওরা নাকি একসময় ধরা পড়েছিল এক ওলির হাতে, যারা পবিত্র কোরআনের বিশেষ আয়াত দিয়ে ওদেরকে আটকে রেখেছিলেন। আর আটকে রেখেছিলেন ঠিক সেই মসজিদের ভেতরেই। কিন্তু সময়ের সাথে সাথে কেউই আর সেই আয়াত পড়তো না এবং জায়গাটা ভেঙে 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 পড়ে যেতে লাগলো। একদিন একটা ছেলে সাহস করে ঢুকে পড়লো ভেতরে। ছেলেটার নাম ছিল রাহিন, মাত্র ১৭ বছর বয়স। সে রাতের আধারে চ্যালেঞ্জ নিতে গিয়েছিল যে এটা আসলে সে প্রমাণ করে ছাড়বে এসব ভুয়া। কিন্তু যখন সে মসজিদের দরজা ঠেলে ভেতরে ঢোকে তখন যেন সব থেমে যায়। তার বন্ধুরা বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু তারা হঠাৎ বুঝতে পারে চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। না আছে বাতাস, না পাখি, না কুকুরের ডাক, কিছুই নেই। রাহিন আর ফিরে আসে না। তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় মসজিদের ভেতরে একটাই রক্তের দাগ, এবং সেখানে লেখা ছিল অদ্ভুত কিছু শব্দ, যেগুলো বুঝতে পারা যাচ্ছিল না আরবি না বাংলা নাকি অন্য কোনো ভাষা। এরপর থেকে শুরু হয় গ্রামের ভয়ানক পরিবর্তন। প্রথমে এক মহিলার গরু হারিয়ে যায়। তারপর তার সন্তান রাত জেগে চিৎকার করে বলে ওঠে, না, কালো লোকটা জানালায় দাঁড়িয়েছিল, ওর চোখ ছিল রক্তের মতন। একজন বৃদ্ধা যিনি প্রতিদিন ফজর নামাজ পড়তেন, হঠাৎ একদিন সকালে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া গেল তাকে। তার হাত পা ঠান্ডা, শরীর কাঁপছে, আর সে বলছে ওরা ফিরে এসেছে, ওরা ফিরে এসেছে রক্তের জন্য। মসজিদের পাশে কবরস্থানটায় হঠাৎ করে কয়েকটা কবর ফেটে যায়। এলাকার লোকজন ভয় পেয়ে গিয়ে দেখে কবরের মধ্যে কোনো লাশ নেই, শুধু রক্তের ভেজা কাপড়ের টুকরোগুলো পড়ে আছে। এক বৃদ্ধা বললেন এই গ্রামের উপর নাকি অভিশাপ ছিল, যা এখন আবারও জেগেছে। তিনি বললেন
একটি প্রাচীন কাহিনী আছে এই জায়গা নিয়ে, যেখানে একসময় আল আলাক নামে এক জিন জাত বসবাস করত। এই জিনের ছিল রক্তপায়ী, যারা কেবল শুধু মানুষকে হত্যা করত না, তাদের আত্মা বন্দী করে রাখত শত শত বছর। এদের চোখ ছিল লাল, চুলগুলো হতো আগুনের মতো গন্ধযুক্ত, আর শরীর থেকে নির্গত হতো পচা রক্তের গন্ধ। এই জিনেরা শিকার করে রাত 3টার দিকে, যখন মানুষ সবচেয়ে বেশি ঘুমের আচ্ছন্ন থাকে। তখন ওরা ঘরে ঢুকে শুধু একটা জিনিসই চায়, তাজা রক্ত আর একটা আত্মা। গ্রামের মধ্যে মাঝরাতে কুকুরগুলো হাউমাউ করে কিছু একটা বলার চেষ্টা করত। কিছুক্ষণ পর একে একে নিস্তব্ধ হয়ে যায়। লোকজন জানালায় ঝুলিয়ে রাখে তাবিজ, পানি পড়া, কিন্তু কোনো কিছুতেই আর কাজ করে না। একদিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাওয়া যায় এক ছেলের দেহ। সেই ছেলের দেহের সম্পূর্ণটাই আছে, কিন্তু তার গলা ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেহে এক ফোঁটা রক্তও নেই। তার পেছনের মাটিটি ছিল ভেজা, অথচ তখন ছিল তীব্র গ্রীষ্মকাল, কোথাও বৃষ্টির কোনো চিহ্ন নেই। তো ওই ছেলের মৃতদেহের পাশে একটি গাছ ছিল। সেই গাছের পাশে, সেই গাছের গায়ে কিছু অদ্ভুত ভাষায় কিছু কথা লিখেছিল, এরকম যেমন আমরা ফিরে এসেছি, আমাদের ক্ষুধা ফিরে এসেছে। এরপর আমাদের এলাকার হুজুর সিদ্ধান্ত নেন বড় কোনো আলেমকে ডেকে এনে এই বিষয়টা সমাধান করতে হবে। তাই তিনি অন্য জায়গা থেকে একজন প্রখ্যাত রুহানি আলেমকে জানান, নিয়ে আসেন, এবং যিনি 40 দিন রোজা রেখে বিভিন্ন মাজারে ইবাদত করতেন। তিনি গ্রামে এসে বলেন, এখানে মানুষ নয় এবং জিনদেরও নয়, একটি শক্তিশালী শায়াতিন প্রজাতি আছে যারা বহু বছর ঘুমিয়েছিল, ওরা এখন জেগে উঠেছে। তিনি জানান, এদের বলা হয় আল ইসফা, যারা এক ধরনের রক্তজিন, শুধু শরীর খায় না, আত্মাও খেয়ে নেয়। এই আলম বলেন, এদের শিকার যদি কেউ হয়ে যায়, তারা শুধু মরে না, তারা ওই দলের সদস্যে পরিণত হয়। অর্থাৎ রক্তজিনের শিকার শেষ হয় না মৃত্যুতে, বরং তারা অন্যের খোঁজে বেরিয়ে পড়ে। পরদিন সেই আলেম ফজরের নামাজ পড়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। তার ঘরে শুধু একটি কাগজ পাওয়া যায়, যাতে রক্ত দিয়ে লেখা ছিল, তোমরা একটাকে জাগিয়েছ, সে আর ঘুমোবে না। সেই রাতের পর গ্রামের মানুষ এক অদ্ভুত আতঙ্কে ভুগতে লাগলো। কেউ কারো চোখে চোখ রাখতে পারছিল না। মোবারকের পরিবার দরজায় তাবিজ ঝুলিয়ে রাখলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। মসজিদের সামনে একদম সকালে এক বৃদ্ধার লাশ পাওয়া গেল। তার গলা ছেঁড়া, চোখ উপড়ে নেওয়া, চারপাশে মানুষের পায়ের ছাপ ছিল না, কিন্তু মাটি যেন খোঁড়া খোঁড়া হয়েছিল। লোকজন বলতে লাগলো, এটা কোনো মানুষের কাজ নয়, এটা ওরা, যারা অনেক আগে ঘুমিয়ে পড়েছিল। ইমাম সাহেব ঘোষণা দিলেন, কেউ রাত 9টার পর আর বাইরে থাকবে না। মসজিদে জুমার খুতবায় প্রথমবারের মতো ইফরিত শব্দটি উচ্চারিত হলো। মোবারকের খালাতো ভাই রায়হান ভাই এক রাতে তার বন্ধুদের সাথে গোপন একটি কবরস্থানের ভিডিও তুলতে চলে যায়। তারা দুজনেই ফোনের ভিডিও চালু করে এবং আলো জ্বালিয়ে এগিয়ে যায়। ভিডিওতে দেখা যায় হঠাৎ করে কুয়াশা ঘন হয়ে আসে এবং আলো নিভে যায়। তারপর রায়হান চিৎকার করে ওঠে। তার বন্ধু বলে, ওর চোখ দুটো উল্টে গেছে, সে আমাকে কামড় দিতে চাইছে। ভিডিও কাঁপতে থাকে, ফোন পড়ে যায়। পরদিন সেই বন্ধুর লাশ পাওয়া যায়, কাদায় মুখ থুবড়ে, পায়ের হাড়গুলো গড়িয়ে দেওয়া হয়েছে। রায়হানকে খুঁজে পাওয়া যায় 3 দিন পর একটা গাছে উল্টে ঝুলেছিল সে। তার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোচ্ছিল, তারা ক্ষুধার্ত, তারা জেগেছে। এই ঘটনার পর গ্রামের নাম করা হুজুর আনানো হলো ঢাকার আশপাশের এক বড় একটি দরবার থেকে। তিনি এসে বাড়ির দেয়ালে কালো দাগ খুঁজে পান, যেখানে আয়াত লিখে রাখলেও মুছে যায় বারবার। তিনি বলেন, এখানে শুধু সাধারণ জিন নয়, ওরা শায়াতিনে ইনস, যারা আগুন নয়, রক্ত নয়, অন্ধকারে জন্ম নেয়। তিনি আরো বলেন, এই জায়গায় আগে কোনো এক সময় পাপ হয়েছে, যার কারণে ওরা দলে দলে এসেছিল এখানে। রাতের বেলায় অনেকেই জানালায় নিঃশ্বাসের শব্দ শুনতে পায়, শিশুদের কান্না শোনা যায়, কিন্তু কোথাও কোনো শিশু নেই। গ্রামের একটি পরিবার হঠাৎ করে উধাও হয়ে যায়। তার ঘরে শুধু পাওয়া যায় একটি দেয়ালে আঁকা রক্তের দাগ, একটি বিশাল চোখ যার কোনো পাপড়ি নেই, চোখের পাতা নেই। বাচ্চারা দুঃস্বপ্ন দেখে তাদের বাবা মাকে, যাদের মুখ পেছনে ঘোরা, দাঁত বড় বড় হয়ে গেছে, চোখ লাল। কেউ কেউ তখন কথা বলা বন্ধ করে দেয়।
কেউ রাতের বেলায় ছাদে গেলে এক ধরনের চাপা গন্ধ টের পায়, একসাথে পচা, রক্ত, ঘাম আর আগুনের গন্ধ। গ্রামের পুরনো ইমাম সাহেব, যিনি অনেক বয়সী, তিনি বলেন, এই গন্ধ আমি একবার পেয়েছিলাম অনেক আগে, যুদ্ধের সময়, যখন শ্মশানঘাটে পড়ে যাওয়া হয়েছিল, পড়ে যাওয়ার শরীর পড়েছিল, সেই পড়ে যাওয়া শরীরের গন্ধ তিনি পেয়েছিলেন। হুজুর সিদ্ধান্ত নেন কিতাবটিকে ধ্বংস করতে হবে, কিন্তু এই বইটি হঠাৎ করে হারিয়ে যায় মোবারকের ঘর থেকে। কেউ কেউ বলে বই নিজে থেকেই হেঁটে চলে গেছে। আরেকদিন গ্রামের পাশের বাঁশঝাড় থেকে একটা ছাগলের গলা পাওয়া যায়, কিন্তু শরীরের কোথাও কোনো দাগ নেই, শুধু রক্ত নেই এক ফোঁটা, শরীরের রক্ত নেই এক ফোঁটা, মাটি পর্যন্ত শুকনো। তখন থেকে গ্রামের লোকেরা মুখে মুখে বলতে থাকে, এগুলো আর জিন না, এগুলো হলো রক্তজিন। তারা শুধু ভয় দেখায় না, তারা শরীর চায়, রক্ত চায়। এক রাতে গ্রামের এক শিশু হারিয়ে যায়। সকালে তার চুলগুলো পাওয়া যায় পুরনো কুয়োয়, আর কুয়োর ভেতরে দেখা যায় একটা লম্বা ছায়া, যেটা ওপর দিকে তাকিয়ে হাসছে। এরপর হুজুর জানিয়ে দেন, এই গ্রামের চারদিকের যে গণ্ডি সেটা ভেঙে গেছে, ওরা বাইরে যেতে পারবে, আর বাইরে থেকে আসতেও পারবে। গ্রামের বাতাস থেমে থেমে শ্বাস নেয়, যেন কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে তাকে আবারও জাগাতে চাইছে। মোবারকের ছোট ভাই ইলিয়াস রাতে একবারও ঘুমাতে পারল না। সে বলল, আমার ঘুমের মাঝে কেউ একজন আমার হাত ধরে টেনে নিয়ে যায়, আর আমি দেখতে পাই তার লাল চোখ, কালো মুখ। গ্রামবাসীরা এই কথা শুনে প্রচন্ড ভয় পায়, কিন্তু কেউ তাকে বিশ্বাস করলো না। একদিন সকালে ইলিয়াসের লাশ পাওয়া যায় মাঠের পাশে, শরীর থেকে রক্ত বেরিয়েছে পুরোপুরি। ডাক্তাররা হতবাক, কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। বড় লোকদের একজন করিম মিয়ার বাড়িতে হঠাৎ করে অদ্ভুত এক ঘটনা ঘটে। রাতে তার ঘরের কাঁচের জিনিস নিজের মতো একা একা ভাঙতে থাকে। কাঁচের টুকরোগুলো গায়ে এসে লাগে, কিন্তু কোনো রক্ত ঝরে না। পরদিন করিম মিয়া বলেন, আমার বাড়ির দেয়ালে রাতের অন্ধকারে হাতের ছাপ দেখা গেল, কেমন যেন রক্তের মতো লাল। একবার গ্রামের পুকুর ধারে এক নারী সাঁতার কাটছিলেন। হঠাৎ সে চিৎকার দিয়ে সেই পুকুর থেকে উঠল। তার চুল পুরু হয়ে গিয়েছিল, আর তার শরীর থেকে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছিল। সে বলল, কেউ নিচে থেকে তাকে টানছিল, আর স্পর্শটি পেয়ে মনে হচ্ছে সেটা কোনো মানুষের হাত নয়। এরপর লোকজন নিয়ে সেই পুকুরে গিয়ে দেখা হয় বাড়িতে এক ধরনের মন্ত্র বা চিহ্ন খোদাই করা রয়েছে। সবার সামনে মনে হলো এটা একটা জিনের পায়ের ছাপ। এক রাতে গ্রামের ডাক্তার হাফিজের ঘরে হঠাৎ তীব্র আগুনের গন্ধে ছড়িয়ে পড়ল। দেখা গেল তার ঘরের দেয়ালে কালো কালো দাগ, যেন আগুনের ছাই। হাফিজ বললেন, আমি অনেক পরীক্ষা করেছি, কিন্তু কোনো কারণ পাইনি। গ্রামের একজন বৃদ্ধা বললেন, আমি জাদু জানি। আচ্ছা, আমিও জানি, ওরা খাবার খায় না, ওরা শুধু রক্ত খায়, আর ওদের পছন্দ মানুষের আত্মা। গ্রামের একটি পরিবার এক রাতে অদ্ভুত শব্দে জেগে ওঠে। বাড়ির সব জানালা খোলা, বাড়ির সব জানালা একা একা খুলে যায়। সে রাতে পরিবারের এক সদস্য হারিয়ে যায়, তাদের শুধু একটা রক্তমাখা পা পাওয়া যায় বাইরে। গ্রামবাসীর বুঝতে বাকি রইল না, তারা এক এক করে স্বীকার করছে। আর গ্রামের কেউ কেউ একাকী রাত, এখন প্রত্যেকেই গ্রামে একা হাঁটতে ভয় পায়। মসজিদের ইমাম অনেক রাত জেগে কোরআন তিলাওয়াত করতে থাকেন, কিন্তু ওরা যেন আরো রাগ হয়। মুখে বলে, আমাদের শান্ত করো না, আমরা রক্ত চাই। গ্রামে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় ছায়ার মতো কিছু, যা স্পর্শ করলে গায়ে ঠান্ডা লেগে যায়। একদিন মোবারকের মা ঘরে ঢুকতেই দেখে ছোট্ট ছেলে রাগিয়ে, একদম রেগে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, আর সে বলছে, ওরা আমাকে ডাকছে। এই খবর সঙ্গে সঙ্গে গ্রামবাসীর কাছে পৌঁছে যায়, এবং তারা সবাই ভয়ে একত্রিত হয়ে যায়, এবং তারা সিদ্ধান্ত নেয় দরবার পাড়াতে গিয়ে পীরের কাছে সাহায্য নেবে। পীর এসে গ্রামের চারদিকে তাবিজ পড়তে থাকেন, কিন্তু তার নিজের চোখে অদ্ভুতভাবে লাল হয়ে ওঠে। তিনি বলেন, এই জিনেরা খুব শক্তিশালী, ওদের থেকে পালাতে হবে। এই গ্রামে আগুন জ্বালিয়ে চারপাশে দোয়া পড়ে, লিখেছেন, গ্রামে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে দোয়া পড়ে, কিন্তু জিনেরা বলে আগুন আমাদের ভয় দেয় না। ওই পীর আসার পরে গ্রামের চারপাশে আগুন লাগিয়ে দেয় এবং বিভিন্ন দোয়া পড়তে থাকেন, কিন্তু জিনরা তখন বলেন, আগুন আমাদের ভয় দেখায় না। গ্রামের এমন এক রাত আসে যেখানে সবাই গৃহবন্দী হয়ে যায়, কারণ কেউই বাইরে বেরোতে পারে না সন্ধ্যার পর। শুধু মোবারকই একমাত্র ব্যক্তি যে রাত্রেবেলা বাইরে বের হয়, আর ফিরে আসে পরিত্যক্ত কবরস্থান থেকে। তার চোখ ফ্যাকাশে, মুখ হাস্যোজ্জ্বল। সে বলল,
আমি কথা বলেছি ওদের সাথে, তারা আমাকে বাঁচাতে চায় না। গ্রামবাসীর মনে এক অদ্ভুত শঙ্কা বাসা বাঁধে। মোবারক হয়তো এখন আর মানুষ নয়। মানুষের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা, গ্রামের পরিবেশ, মানুষের আচরণ, বাস্তবে ধর্মীয় বিশ্বাস আর জিনের উপস্থিতি সব মিলিয়ে গ্রামে একের পর এক মানুষের অদ্ভুত অদ্ভুত মৃত্যু। কেমন যেন অস্পষ্ট একটা পরিবেশ চারপাশে। কেউ কারো গলা টিপে মারা গেল না, কেউ ছুরিকাঘাত পেল না, অথচ সবাইকে রক্তশূন্য অবস্থায় পাওয়া গেল। ডাক্তাররা এর আসল কারণ বলতে পারলেন না। ময়নাতদন্তে বের হয় শরীরের রক্ত যেন একদম শূন্য, অথচ কোনো বাহ্যিক আঘাত নেই। লোকেরা বিশ্বাস করতে শুরু করলো এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা রক্তজিনের কাজ। মোবারকের মা বললেন, আমাদের দেশে অনেক মসজিদ আছে, কিন্তু এই জিনদের হাত থেকে বাঁচাতে পারেনি। গ্রামের করিম মিয়া একদিন রাতে মসজিদের পাশেই অন্ধকার গলিতে পড়ে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন একটা লম্বা ছায়া, যার লাল চোখ আর দেহ অস্বাভাবিক ঠান্ডা। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা আটকে গেল। আগামী দিন রাতে করিম মিয়ার বাড়ির পেছনে এক মহিলার চিৎকার শুনতে পাওয়া গেল, কিন্তু কেউ তার কাছে যেতে সাহস পেল না। পরদিন সেই মহিলা নিখোঁজ হয়ে যান, শুধু তার রক্তমাখা জামা খুঁজে পাওয়া গেল। একজন বয়স্ক ব্যক্তি ছিলেন ওই গ্রামে, যিনি লোককথা আর জাদুবিদ্যায় অনেক অভিজ্ঞ ছিলেন। তিনি বলেন, আমরা এই কফনের পেছনে কিছু ভুল করেছি, ওরা রেগে গেছে। সে গ্রামের সবাইকে সতর্ক করলো, কোনোভাবেই রাত 9টার পর যেন কেউ না বের হয় এবং কোরআন তিলাওয়াত চালিয়ে যেতে হবে। তবে এক রাতে মোবারক তার নিজের ভাইকে ডাকলো এবং বলে, তুমি আসো, তোমাকে কিছু দেখাবো। তারা গেলেন গ্রামের কবরস্থানে। মোবারক কাঁদতে কাঁদতে এক অদ্ভুত মন্ত্র পড়ল। বাতাস চারপাশে ভারী হয়ে গেল, চারিদিকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা গেল। মোবারকের ভাই ক্রমশ ভীত হয়ে কাঁপতে লাগলো। তারা দেখতে পেল এক অদ্ভুত রক্তমাখা একটা অবয়ব তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেটার মধ্যে মানবের কোনো চিহ্ন নেই। এই সত্তা মানুষের রক্ত পান করে, আর যাকে স্পর্শ করে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। গ্রামবাসী এখন নিজেদের ঘরে তালাবদ্ধ, কিন্তু রাতে গোপনীয়তা ভেদ করে ওরা ঢুকে পড়ে। কেউ যদি বাইরে বের হয়, সে ফিরে আসে না। অন্যদিন গ্রামের পুকুরে ভেসে ওঠে একটি লাশ, মুখ ফোলা, চোখ ফ্যাকাশে আর তার গলা কাটা। লোকেরা ভয়ে বলল, এরা আমাদের আত্মাকে স্বীকার করে নিতে এসেছে। ইমাম সাহেব কোরআন তিলাওয়াত শুরু করলেন, কিন্তু যেন শব্দগুলো বাতাসে মিশিয়ে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যেতে থাকে। হুজুরের চোখ লাল হয়ে গেল এবং তিনি বললেন, আমরা ওদের সামনে অসহায় হয়ে পড়েছি। আর রক্ত পিপাসু, আগুনে যারা ঝলসায় না, বরং ছোঁয়ায় শরীর শুষ্ক হয়ে যায়। এক রাতে গ্রামের কিছু লোক পকেট থেকে রক্তমাখা তাবিজ পেয়েছিল, যা তারা আগে কখনো দেখেনি। সেই তাবিজ থেকেও সেই অদ্ভুত একটা দুর্গন্ধ বের হচ্ছিল। লোকজন অনেকেই পাগল হয়ে গেল, কিন্তু কেউ কেউ অন্ধকারে হারিয়ে গেল। একবার গ্রামের প্রধান রাস্তায় একজন মানুষ দেখল, এক হাত দেহ দিয়ে টেনে নেওয়া হচ্ছে অন্ধকার থেকে, আর ওই ব্যক্তি চিৎকার করে ধীরে ধীরে নিভে যাচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনায় মোবারক নিজেও একদিন নিখোঁজ হয়ে গেল। তার ঘর থেকে শুধু রক্তমাখা বইটি মিলল। গ্রামের আরেকজন বলল, এই জিনরা আসলে এক প্রকার শয়তান, যাদের জন্ম হয়েছে আগুনের নিচে লুকিয়ে থাকা রক্ত থেকে। আর এখন গ্রামের সবাই জানে তারা একেবারে মানুষ নয়, ওরা কেবল রক্ত খায় না, মানুষের আত্মাও স্বীকার করে। আর এই কাহিনী সত্যিই হয়েছে। কোথাও ঢাকা থেকে এক গ্রামের একের পর এক মানুষ অদ্ভুতভাবে মৃত্যুবরণ করতে থাকে। আচ্ছা, ঘটনাটি একটু একই ঘটনা দুবার লিখেছেন। ওকে, এরপরে গ্রামবাসীরা বিশ্বাস করতে থাকলেন যে মোবারককে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে সেই সব জিনরা, আর এখন সে জিনদের হাতিয়ার। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন, কারণ কালো জাদুর মতো অন্তরে অন্ধকারকে কাজে লাগায়। গ্রামে একটি পরিচিত পীর সাহেব আসেন, যিনি দীর্ঘদিন জাদু টোনা পরে এসবের বিরুদ্ধে লড়াই করে আসছেন, এবং তিনি আসার পর সেই রক্তজিনের সঙ্গে বিভিন্নভাবে সমাধান করে বিষয়টি থেকে মুক্তি দেন। এবং ঘটনাটি বিশাল বড়, আরও কিছু অংশ আছে,
আমি যতটুকু পড়েছি এইটুকুই বুঝেছি। তবে কোনো একবার সময় পেলে অথবা আজকে অতিথির ঘটনা শোনার পর যদি সময় থাকে হাতে, আমি এবং বাকি অংশটি আপনাদেরকে পড়ে শোনাবো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং এই ঘটনাটি আমি যে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালাম, এই ঘটনাটি আরও আমি যতখানি পড়ে শুনিয়েছি আপনাদেরকে, এটি আসলে উনি দুটি পার্টে আমাকে পাঠিয়ে দিতে পারতেন। ঘটনাটি যদি পড়ে শেষ করতে চাই আরও 30 মিনিটের মতো সময় লাগবে, কারণ আমি যতটুকু পড়েছি আরও ততখানি অংশ বাকি রয়েছে। দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। যেহেতু আমাদের স্টুডিওতে অতিথি আছেন, তার কাছে ঘটনা শুনবো। লিখেছেন আমাদেরকে আবিদ ভাই, লিখেছেন মুন্সিপাড়া থেকে। লাবিব হাসান লাবণ্য ছিলেন আমাদের সাথে, মেহেদি হাসান ছিলেন। লিখেছেন সম্রাট সাগর, ভাইয়া ভালো লাগে ভূতবেলা শুনতে। মুশফিকুর রহমান, জান্নাতি আক্তার ছিলেন আমাদের সাথে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, সেই সাথে ভূতের ঘটনা, ভয় লাগছে। ইসরাত জাহান ছিলেন, প্রতিবারের মতো যুক্ত হয়ে গেলাম। নাজিরা ছিলেন আমাদের সাথে, পুরো 2 মাস পর আসলাম, ওয়েলকাম আপনাকে। এমডি আলামিন ইসলাম ছিলেন আমাদের সাথে, যুক্ত হলাম বালাসীঘাটের রসুলপুর চর থেকে। মুনতাসির মেজবা ছিলেন আমাদের সাথে। আজকের আবহাওয়াটা ভূতবেলার জন্য একদম পারফেক্ট। আর কবির রাতুল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রেডিও সরবরাহ অনুষ্ঠান শুনছি। আমাদের সাথে ছিলেন নয়ন সরকার ভাই। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন জাহাদুল ইসলাম বরকত ভাই। আসসালামু আলাইকুম রাতুল ভাই। ওয়ালাইকুম সালাম। শারীরিক ভাবে অনেকটাই অসুস্থ, সুস্থতার আপনাদের মাধ্যমে আচ্ছা সবার কাছে দোয়া চেয়েছেন বরকত ভাই। বরকত ভাইয়ের জন্য প্রত্যেকেই দোয়া করবেন, তিনি যেন সুস্থ হতে পারেন অতি শীঘ্রই। ইমেলটা অনেক ভয়ের ছিল, বেশ ভয় পেলাম। মিস্টার জাহান লিখেছেন, আমি অনার্স ভর্তি পরীক্ষার পড়া পড়ছি আর জানালা খুলে ভূতের গল্প শুনছি। যেহেতু পড়ছেন, পড়ার সময় আসলে অন্য কোনো কাজ করা ঠিক না। আপনি অন্য সময়ও শুনতে পারেন আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজ থেকে। লিখেছেন আমাদেরকে তহুরা ইসলাম, আসসালামু আলাইকুম কিউট ভাইয়া, কেমন আছেন? রাতে আচ্ছা ওকে, আপনার ভূতবেলা শুনতে আসলাম, শুরুতেই কথাগুলো ভালো লেগেছে, থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ নাহিম ইসলাম নাসির, লিখেছেন কেমন আছেন? অনেক ভালো আছি। লিখেছেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানুষ শুনছে ঢাকা থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত আছে। গল্পটা কি সত্যি না মিথ্যা? সত্য মিথ্যা সম্পূর্ণ আপনাদের উপর। সুরেয়া জানাত পরি লিখেছেন আমাদেরকে, খুব ভয়ঙ্কর, লিখেছেন জুনায়েদ ইসলাম। যুক্ত হয়ে গেলাম তুলসীঘাট দুর্গাপুর শুক্রুর মোড় থেকে। আমরা 3 জন মিলে শুনছি, নাইম, সিরাজুল এবং মমিন। আপনাদের 3 জনের জন্য এই শুভকামনা। লিখেছেন সুরে জান্নাত পড়ি, অনেক ভালো লাগছে। নাইম ছিলেন আমাদের সাথে, আবারও জাকির ভাই ছিলেন আমাদের সাথে। লিখেছেন গল্পটা আমি শেয়ার করবো, আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা রয়েছে। সিএল জাকির, আপনি চাইলে আমাদেরকে মিস কল দিতে পারেন এই নাম্বারে 01713484465। কারণ দেখা যায় যে কত শত কমেন্ট থাকে, তাদের মধ্যে থেকে আপনাকে খুঁজে পাওয়া খুবই টাফ হয়ে যাবে। এই জন্য আপনি এই মুহূর্তেই আমাদেরকে একটি মিস কল দিতে পারেন এই নাম্বারে 01713484465। লিখেছেন তোমার কণ্ঠে ইমেলগুলো অনেক ভালো লাগে। খন্দকার মেহেদি হাসান লিখেছেন। লুৎফুল আনোয়ার ভাই লিখেছেন, রাতুল ভাই চট্টগ্রাম থেকে যুক্ত হলাম প্রিয় ভূতবেলা শোনার জন্য। মোহিত হাসান ইরাম ছিলেন আমাদের সাথে, উনি ব্রিজ রোড থেকে যুক্ত হয়েছেন। উষাদ হৃদয় ছিলেন আশুলিয়া থেকে, শুনছেন আমাদেরকে। ভাইয়া আজকে আপনার কথাগুলো মোটা হয়ে শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ভোকাল তো এরকমই সব সময়, আমি জানি না। লিখেছেন সীমান্ত ইসলাম, প্রথমবার যুক্ত হলাম। লিখেছেন আমাদেরকে নাজিরা গাইবান্ধা সদর থেকে দেখছেন আমাদেরকে। রাইম আদনান ছিলেন আমাদের সাথে। ভাই গল্পগুলো ভালো লাগলো। নরসিংদী থেকে শুনছেন জিনাত, অনেক ভালো লাগছে। টিপটিপ বৃষ্টি হচ্ছে, অজানা একটা ভয় কাজ করছে। গল্পটির অনেক হরর, বিশেষ করে অন্ধকারে শুনলে আরো বেশি ভয় লাগবে। জি, এই ঘটনাটি যারা পুরো শুনতেছেন তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ইউটিউবে পুরো ঘটনাটি আপলোড করা থাকবে, কারণ এই ঘটনাটি বিশাল বড় হয়ে যাচ্ছে। আসলে এভাবে বলতে গেলে অতিথির কাছে যাওয়া সম্ভব না। যেমন এই প্রথম অংশটি কি পড়ে শোনাতে আমার 30 মিনিটের বেশি সময় চলে গেছে। লিখেছেন আমাদেরকে কষ্টে ভরা মন, প্রথম ঘটনাটি ভয়ঙ্কর ছিল ভাই, অনেক ভয় পাচ্ছি। তোমরা লিখেছেন ভাইয়ের প্রোগ্রাম অনেক ভালো লাগছে, বাট আপনার কথাগুলো কেমন জানি লাগছে, আপনি কি অসুস্থ নাকি? না, আমি তো পুরোপুরি সুস্থ আছি, কোথায় কিরকম লাগছে বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, লিখেছেন আমাদেরকে আল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম দুবাই থেকে। ভাইয়া অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর পেলাম আপনাকে। নাজিরুর রহমান ছিলেন, অনেক সুন্দর হচ্ছে। সিদ্দিক আকন্দ ছিলেন আমাদের সাথে। প্রবীর মিত্রশীল ছিলেন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আরও ছিলেন
আচ্ছা, সাউন্ডের সমস্যা কার কার হচ্ছে বুঝলাম না, একজন ব্যক্তি বারবার লিখছেন। আচ্ছা, ঠিক মতো শোনা যাচ্ছে না। আচ্ছা, হতে পারে যান্ত্রিক ত্রুটি। এটা 11 মিনিট আগের কমেন্ট আমি পড়ছি। সীমান্ত ছিলেন আমাদের সাথে, এখন তো আশা করি ঠিকঠাক আছে মনে হয়। যারা এই মুহূর্তে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন যে সীমান্ত ইসলাম লিখেছেন আমাদেরকে, রাতুল ভাই অনুষ্ঠানটি রাত 11টায় হলে ভালো হতো, এই সময় আমরা অনেকটাই ব্যস্ত থাকি। জয় মামুন ভাই লিখেছেন একটু ব্যস্ত থাকেন। আপনারা যারা ব্যস্ত থাকেন তারা চাইলে কিন্তু ইউটিউবে আমাদেরকে শুনতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড করা থাকে ভিডিওগুলো, অথবা আমাদের রেডিও সরবেলার পেজেই ভিডিওটি একটু পরে যখন আমাদের প্রোগ্রাম শেষ হবে তখন আপনি শুনতে পারেন, পুরোটি থাকবে আপলোড করা। লিখেছেন আমাদেরকে সীমান্ত ইসলাম, আমিও আছি, আমাদের সাথে মুনতাসির ছিলেন। ইমেলটা অনেক ভয়ানক লেগেছে। ইমেলটির আরও একটি অংশ আছে, আমি যদি চান, ইমেলের কিছু কিছু জায়গায় ভুল আছে এবং এলোমেলো করে লেখা। আমি যে ঘটনাটি পাঠিয়েছেন নাহিদ ভাই, ওনার সঙ্গে কথা বলে পুরো ঘটনাটি আরেকবার আমি পাঠাতে বলবো, কারণ এই ঘটনাটি কিছু কিছু জায়গায় আমারও পড়তে খুবই সমস্যা হয়েছে। লিখেছেন আরও অনেকেই, আমি আসলে আর কথা বাড়তে চাই না। নাজনীন নিহা ছিলেন আমাদের সাথে, লিখেছেন গলাটা ভারী ভারী লাগছে। আমি আসলে আজকে এভাবেই কথা বলছি, একটু গম্ভীরভাবে। ভাই, যতক্ষণ পর্যন্ত আছি আমি আছি। যুক্ত হয়ে গেলাম কলেজ পাড়া থেকে আব্দুল আল নোমান ভাই। ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর পেলাম আপনাকে, ভূতবেলায় আসুন একদিন। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, আমি এবারে সরাসরি চলে যেতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি আছেন মাহবুব ভাই, মাহবুব ভাইয়ের কাছে চলে যাব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো ভূতবেলায় এসে আপনার কেমন লাগছে? না, আমার ভূতমেলায় গল্প করতে খুব ভালো লাগে, আচ্ছা আচ্ছা, তাই আমি আসলাম। ওকে, আমরা আজকে আপনার কাছে ঘটনা শুনতে চাই। কোন ঘটনা আপনি আমাদেরকে শোনাবেন আজ? আমি আমার জীবনের একটা গল্প শোনাতে চাই, ভয়ভীত নিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, সে গল্পটা হলো কি, আমি বলতেছি। হুম হুম, আমাদের আগে জমির বাঙ্গির তরমুজের আবাদ ছিল। জি। সেটা হলো 2001 সালের ওই দিকের ঘটনা। তখন আমাদের বাঙ্গির আবাদ ছিল 25 শতক জমিতে আবাদ করতাম। হ্যাঁ হ্যাঁ, তাই আমার বাবা আমি একাই বাঙ্গির আবাদ সামলান যায় না। তখন সকালে বিকেলে বিক্রি করতে হয়। হুম হুম, তে সকাল 10টার পরে থেকে হুম বিক্রি করতে নিয়ে গেছি হলো বাঙ্গি। আমার বাবা গেছে একদিকে, আমি গেছি একদিকে। হুম হুম, তে বাঙ্গি বেচে কিনে আসতে অনেক 5টা বেজে গেছে আর কি। হুম, তো আমার বাবা আসেনি, আমি 5টার মধ্যে ঢুকছি। আচ্ছা। তো এখন ওর বাঙ্গির নিয়ে হলো কি, বাঙ্গি কাঁচা বাঙ্গি না তুললে কিন্তু অনেক ফাটে যায়। জি। ফাটে যাওয়ার কারণে বাঙ্গি তুলিয়েও ব্যবসা করতেও নষ্ট হয়ে যায় যখন, তখন তো বেচা কিনা তো সমস্যা, টাকা জি। পয়সা পাওয়া যাবে না। সেই হ্যাঁ। কারণে বাঙ্গি আগে একটু তুলতে হয়। হুম হুম, তো আমি 5টা জমে আছি। এখন আসার পরে, বাড়িতে আসার পরে মা আমার বললো যে, বাবা আমি তো আজ জমিতে যাই নাই, তো একটু বাঙ্গিগুলো তুলে নিয়ে আসো। তা আমি জি। বলি, মা আমি তো বিক্রি টিক্রি করে আসলাম, আমি শরীর তো ক্লান্ত, তা আমি এখন যাব না, হয় না গেলে তো তোমাদেরই লস। জি। তখন আমি আবার গেলাম, চিন্তা করি না আমার যখন লস তখন যাই না, যাইলে তো নষ্ট হয়ে যাবে, বেচা কিনা করে পাওনা পরে। হুম হুম, তখন আমি অনেকটা মনে করে আমি চলে গেলাম জমিতে। হুম হুম, জমিটা আমাদের এখান থেকে পশ্চিমের দিকে 5 পীরতল নামে এক জায়গা আছে। ওখানে 5টা পীরও থাকে আর কি, হুম হুম, উঁচে টিলা। অনেকজন ওখানে ভয় থাকে, একটু আড়াও আছে। জি। তো ওখানে জমি আছে আমার ওখানে। তো বাঙ্গি, কাঁচা বাঙ্গি তুলতে হয়, পোক্ত সাইজের বাঙ্গি দেখে তুলতে হয়। তুলতে 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 দেখা যাচ্ছে আমার সন্ধ্যা লাগে গেল। গুদগুদি সন্ধ্যা লেগে যাওয়ার পরে আচ্ছা। বাঙ্গি তুলতেছি তো গুদগুদি সন্ধ্যার সময়। তো এখন চিন্তা করলাম অনেকের রাতেও হচ্ছে, তো এই সময় বাঙ্গিগুলো এখন ভাস সাজাই নিয়ে বাড়ির যে ক্লান্ত মারি গেছে শরীর, তো বাড়ির দিকে যাবো। এখন বাঙ্গিগুলো তোলা হলো যখন, এখন পালা করতেছি এক জায়গার বাঙ্গির ভিতরে, জমির ভিতরে আর কি। জি। তো পালা করে নিয়ে সাজবা লাগছি। তো উপরে কিন্তু সাজাতে হয় হুম হুম, একা যেহেতু। তো আবার সন্ধ্যা লাগে গেছে, কিন্তু অন্ধকার, কিছু দেখা যায় না, এরকম অবস্থা হয়ে গেছে। হুম হুম,
তো এখন এমনি ছাপড়ি বাঙ্গি সাজায় আর আমরা চায় দেখি, হ্যাঁ। ভয়ও লাগে। জি। তো গুদগুদি শুনতে একলাই কেউ নাই পাথরের মধ্যে, হুম হুম। তে হাজারও কিন্তু একটা ফাঁকা জায়গার ভিতরে একাই থাকলে কিন্তু একটু ভয় লাগেই। তো অনেক সময় নিজের দিকে চায় দেখলেও মনে হয় যে না কেউ বা কিছু দিকে কেউ বা কিছু আলো পাশে দিকে বা কিছু কোনো পাশে দিকে কিছু আলো নাকি। জমির ভিতরে যে কোনো জায়গায় একটা ব্যঙ্গ শরৎ করে তখনও কিন্তু ভয় লাগে যে এটা কি শরৎ করলো। তখন আমি তাকে একটু দেখলাম, ওই 5 ফিটের তল থেকে একটা আলো আসতেছে। আলোটা একটু বড়, গামলার মতো সাইজ, হুম হুম। সে গোল অনেক, আলোটা অনেক উপর নিচু করতেছে আসতেছে। হুম হুম। তা আমি আর বলতেছি এটা কি আসতেছে ওইখান থেকে। তো মনে মনে হচ্ছে না ওটা কিছু না, ওটা ভাঙে তুলি। তো আমি ওর দিকে দেখলে তো ভয়ও লাগে, একাই যেহেতু অনেক কিছু ভয়ও লাগে। তখন আমি মনে করলাম না ভাঙ্গি তুলি, ভাঙ্গি ভালো সাজাতেছি, সাজা ধরলেও কিন্তু মনে মনে একটু ডরাই যে হ্যাঁ। চাই দেখি কি ওটা সামনের দিকে। হ্যাঁ দেখি ওই আলো আমার দিকে আসতেছে, হুম হুম। আগের দিকে আসতেছে। তে ভয়ও যখন লাগে আমি অন্যমুখ হয়ে আমি ভাঙ্গি সাজাচ্ছি, সাজাতে সাজাতে নজর দেই, দেখি অনেক কাছাকাছি আসছে। আচ্ছা। কাছাকাছি যখন হচ্ছে আমার কাছাকাছি 3 গেন 4 গেন জমি আগে আগে আসিয়া দেখি আলোটা আরো অনেক বড় হয়, কিছু নাচে। নাচার কারণে আমি তো ভাবলাম এটা যে অন্য কিছু হতে পারে, এটা তো আমি কেউ নাই, আমি তখন পলাতে হবে এরকম ভাবছি। হুম। তো চিন্তা করি না ওটা আমি ভাবি না, দেখি অন্য পাশ দিয়ে যায় এলা। তো না আমি সাজানো হয়ে গেল। হুম। এখন উপরের দিকে মাথা নিচু করে উপরে উঠবো, মানে ভার এখন ঘাড়ত নেবো এটা মনে করছি নিতে। এখন নজরটা একটু চায় দেখি কেমন কদ্দূর কি সংসার। হ্যাঁ। দেখি আমার সামনাসামনি যাচ্ছে, সামনাসামনি যখন যাচ্ছে আমার তো ভয়ে একেবারে গাও পাও শিঙড়ি উঠে অনেক কিছু হয় মনে হয়। এখন যেই কাছাকাছি আসছে তখন ভার থুয়ে আমি দৌড়িয়েই মনে করেন বাড়ির দিকে আসতেছি। এখন উল্টি পড়ি তাও দৌড়াই ভয়ের। এখন ভয়ে মনে করেন নামা হচ্ছে উল্টি পড়ি তাও দৌড়াই। হুম হুম। যখন আমার মনের ভিতরে ভয় কাজ করে তখন আমার মন থেকে মনে হচ্ছে যে পিছনে আমার আসতেছে, অতই দৌড়াই। আর অন্ধকারে তো গুদগুদি সন্ধ্যা তো একটা অন্ধকারে বলতে হয়। হুম হুম। নামা হচ্ছে উল্টি পড়ি মনে করেন দেখা যায় একটা এমন একটা এক কোমর নামা উঁচু নামার ভিতরে আমি পড়ে গেছি। পড়ে যায় আমি ওখানে দাঁত নাগিয়ে গেছি, আমি আর উঠতে পারতেছি না। ওকে। দাঁত নাগিয়ে যাওয়ার পরে তো ওখানে আমি চেতর হয়ে মানে দাঁতও লাগিয়ে গেছে, হ্যাঁকা নাকছি, এরকম অবস্থা হয়ে গেছে। হুম হুম। তা এখন আমার মা এখন বলতেছে বাড়ি থেকে, বাবা আমার সে 5টার সময় ভাঙি তুলতে গেছে এখনো আসতেছে না কেন। তো তাই আবার গরু বাছুর তুলে বাড়িতে ভাতও পাক করার চিন্তা ভাবনা করতেছে। তো চিন্তা করলো যে মনে হয় আসতেছে। তো কখনো তার মনটা ডরায় যে এখনো কেন আসতেছে না, যেহেতু মেলাক্ষণ হয়ে গেছে, 5টার দিকের ঘটনা, হ্যাঁ। এতক্ষণ দেরি লাগার তো কথা না। তো বাঙি প্রতিশোধের জমির বাঙি কিন্তু তুলতে অনেক সময়ও লাগে। তো তাই চিন্তা ভাবনা করলো গরু বাছুর তুললাম এখনো আসতেছে না, হয়তো বাবা হয়তো একলা আইন নেবে, তো আমি একটু যাই হেল্প করি, চাই যায়া দেখি। যায়া তাই দেখে একটু লাইট নিয়ে যাচ্ছে, হুম হুম। লাইট নিয়ে যায় বা লাইটটা নিয়ে সাথে করে যাই। আচ্ছা আচ্ছা। যায়া দেখি তাই যায়া দেখে আমার গ্যাংরা লাগছে, আমি ওকে। গ্যাংরা লাগছি। তখন থেকে আমার ছেলেকে এখানে কে এটা ছেলে, হুম হুম। তখন ওখান থেকে শিক্ষা দিয়ে মনে করেন অনেকজনে অনেক বাড়ির সন্ধ্যার সময় তো অনেক সময় বাড়ির সবাই লোকজন থাকে, শিক্ষার টিকিট দেওয়ার সাথে মানুষ ভাঙ্গিয়ে আসলো। আসিয়ে তো এটা আমাকে তো একাই হাত নিতে পারে না, আর আমার গালে মুখে চড়াচ্ছে, আমি তো কিছু বলতে পারতেছি না। তো মানুষজন যখন পালা হলে তখন অনেকজনে বলে দাঁত নাকি গেছি,
মুখের ভিতর হাত দিয়ে দাঁত সোজা করে দেখে না, দাঁত লাগিয়েছে আর খোলে না। তখন সবাই মিলে ধরে আমার বাড়িতে নিয়ে আসলো। নিয়ে এসে কেউ করে চোখে মুখে নাকে মুখে পানি দাও। তা আমি পানি আমার নাকে মুখে পানি দেয়, তার পানি দেওয়ার পরে একটু গাটা ঝিঁকি মারলো। হুম হুম ঝিঁকি মারার পর কিছুক্ষণ পর আমি একটু হলো হুঁশ হলো। হুঁশ হওয়ার পরে আমি উঠলাম। মানুষ তো ভেদে ভেদে হয়নি, অনেক মানুষ তাও আছে। তা বললো ভাই কী হয়েছে, ভাই কী হয়েছে? কয় আমার এই ঘটনা, আমি বাঙ্গি তুলতে আমার এই ঘটনা, আমি একটা আগুনের দলা দেখছিলাম, তাই আমার দিকে আসতেছে। যখনই আমার দিকে আসতেছে তখন আমি মনে করতেছি যে এটা বোধহয় আমার দিকে আসবে না, মানে না, আমি তো কখনো এরকম ভাবে ভয় করি নাই। আর দেখি আমার দিকে যখন আছে, আমি তখন আমার কাছাকাছি যাচ্ছে, তো সে দেখে আমাকে হয়তো ধরবে। আমি ভয় তারাসে আমি দৌড়েছি। দৌড়িয়ে আমি যতই দৌড়াই অতই মনে করতেছি আমার পাশে আসছে, পাশে আসতেছে। এই ভয়তে দৌড়ে দৌড়াতে নামা উঠে উল্টে পড়ি, তারপরও আমি দৌড়াই। দৌড়িয়ে নামা উঠে পড়ে গেছে। ওখান থেকে আর আমি উঠতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা ওখানে আমার হুঁশ হারে গেছে। এই হলো আমার ঘটনা। তখন থেকে আমার জ্বর। আচ্ছা আমার আচ্ছা বাড়ির আশপাশের লোকে বলছে, ময় মুরব্বী লোক বলতেছে যে ছেলেটা তখন ভয় করছে, একটু বটি পোড়া দিয়ে পানি খাও, নাহলে সুই পোড়া দিয়ে পানি খাও। হুম তো আমি তাও খাইলাম। আগের মুরব্বী লোকের তো অনেক ধরনের নিয়ম কারণ থাকে। তখন আমি এই পানি টানি খাইলাম। খাওয়ার পরেও আমার জ্বর ছাড়লো না। জ্বর একে মনে করেন এমন জ্বর আসলো, হারকাবি জ্বর আসলো। ওই জ্বরতে আমি আবল দাবল শুরু করছি, খেতা গাওয়ার দিই, দুই কম্বল গাওয়ার দিই, ন্যাপ গাওয়ার দেওয়ায়, তারপরও আমি হুম জ্বর থামতেছে না। তখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এমনি দেখি জ্বরের ওষুধ দিল, দেখো কিছু হবে না, এটা জ্বর থামিয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু জ্বর অনেক উঠছে। আচ্ছা তারপর আমি ওইভাবে থাকার কারণে পরে রাতখান কোনো মতো করে গেল, রাতের বেলা আমি আবল দাবল শুরু করে দিই, হুম হুম অনেক কিছু বলি। আচ্ছা আচ্ছা তো বলার পর জ্বর আর ভালো হলো না। এইভাবে তো 2-4 দিন যায়। হুম হুম যাওয়াতে মা বললো যে এত জ্বর ভালো হতেছে না, এই সময় ছেলেটা অসুস্থ হয়ে থাকলে তো আমাদেরও সমস্যা। হুম হুম এই ছেলেটা অত বাঙ্গি টেঙ্গি বিক্রি করে, যদি না নিয়ে যেতে পারে তাও সমস্যা। আর এই যে অসুখ হয়েছে ভালো করতে হবে। তখন বাড়ির আশপাশে এক লোক ডাকলো। আমার বাড়ির পাশে ফুল মিয়া নাম এক লোক ছিল, ও লোক মারা গেছে এখন। হুম হুম উনি আবার হলো কোবরেজ। জি জি ওনাকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে আপনার তো এই সমস্যা আছে, তো এটা আপনার হুম ফকির পাতা নিয়ে না নিয়ে এলে হবে না। জি তখন মা বললো যে পাতা না ছাড়া এমনিতেই এখন তো কোনোভাবে কিছু করা যায় নাকি, তাবিজ তুবিজ বা অন্য কিছু দিয়ে হয় নাকি ভালো? কারণ না, এইভাবে ভালো হবে না, যেহেতু সাটাও লাগছে, জ্বর একদিনও ভালো হতেছে না, 3-4 দিন হয়ে গেল ভালো হতেছে না, ওষুধ পাতি খাও, এটা মনে হয় ভালো হওয়ার লক্ষণ না, ভালো জিনিসই ধরছে, আমি এক ছাড় দেবো না। আচ্ছা আচ্ছা মানে এরকম এরকম কথা কথা বলতেছে, হুম হুম এই যে ফকরি মানে পাতায় বলতেছে। ওকে তখন আমার বললো যে বাবা তুমি কি দেখছিলে? কয় এই ঘটনা। তখন শুনিয়ে তো আর মাথা খারাপ হয়ে গেল। যখন বললো ছাই দিবে না, হুম তখন ফকরে বললো আরো তেল ছিটা মারলো ফকরে, মানে পাতার গাঁত। আচ্ছা পাতার তো আর আগুন বাদ ধরে গেল, এরকম ঝগাঝগি শুরু হয়ে গেল। জি এই ফকির তুই আমার গায়ে এলে ছিটা মারিস কেন? হুম হুম তখন ওই ফকরে বলল এই কি হয়েছে বল, তাড়াতাড়ি বল, নাহলে আমি আরো ছিটা মারবো। হুম হুম ছাড়বি না কেন? কি এমন ক্ষতি করেছে? কয় না আমার ক্ষতি করে না, আমি ওই সন্ধ্যার সময় বের হলে কেন গুদগুদির সঙ্গে তাও একজন লোক সাথে থাকলে আমি ধরতাম না, আর একাই বেড়েছি। আচ্ছা আচ্ছা তখন তাহলে এখন কি করতে হবে সে কথা বল। আমাকে বললো, তাক বললো, ফকরে বললো যে আমি এক ছাড়বো না, আমি আর পাশে থাকবো। কয় না থাকা যাবে না। কি সমস্যা হয়েছে কয় না আমি আর ছাড়বো না। তখন আবার পাতায় ফকিরে ফিরে আবার পাতার গাও তেল ছিটা মারল। হুম হুম তখন পাতায় আবার সিলিং বিলিং উঠলো। ওঠার পরে পাতায় বলল যে ঠিক আছে আমি ছাড়বো, আর ছাড়বো। তো ছাড়বো কি হয়েছে, সমস্যা কি বল। তখন ফকিরে বলল যে
তোর কি সমস্যা ক দেখি আমাক। কয় আমাক একটু মান্তি করতে হবে। কি মান্তি? হুম, কয় আমাক খাসি একটা জবা করে দিতে হবে। আচ্ছা, কয় না আমি খাসি টাসি দিতে পারবো না, কিচ্ছু আমি তোকে দেবো না। কয় না আমাকে তাহলে আমি ছাড়বো না। ওকে, তখন আমার ফির তেল ছিটা মারলো গায়ের উপরে। ওকে, মারার পর পাতা তো একে সিরিং বিরিং উঠলো। হুম হুম হুম, তখন কল ঠিক আছে আমি ছাড়বো, কিন্তু আমার তুই হলো দুধ দিবি, 1 কেজি দুধ দিবি মাটির পেলেতে, হুম, কলা দিবি, আর কবুতরের বাচ্চা দিবি। আচ্ছা আচ্ছা, কবুতরের বাচ্চা, হ্যাঁ, হুম তো কবুতরের বাচ্চাগুলো দুটো কিন্তু সাদা হয়, সাদা হতে হবে কিন্তু। হুম, তখন পাতা মানে বললো এইভাবে, যখন কয় আমি যদি এটা না দেই, কয় না দিলে আমি ছাড়বো না, এভাবে বলতেছি সেরকম ভাবে। হুম হুম হুম, তো এখন ছাড়বে না, তখন কয় না। তখন আমাদের মা বাবা বললো যে এই মান্তি করে চাচ্ছে, আপনারা কি বলেন? হ্যাঁ, তখন বলে যে দেখো ছোট ছোট আপদার যখন দাও, আমরা দেওয়া হবে। হুম, তো কোন জায়গায় দিতে হবে? কয় 5 ফিট তলে উঁচা টিলাটার ওই জায়গাতে দিয়ে আসতে হবে। কয় ঠিক আছে, হুম হুম হুম, তাহলে অসুখ ভালো হবে কেমনে? কয় এখন গাওটা বন্টন করে দিয়ে ওনাকে যে কোনো ডাক্তার চিকিৎসা বা ওষুধপাতি খাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তখন দিয়ে এবারে এই ঘটনা করলো, করার পরে ওষুধপাতি খাওয়াইলো, খাওয়ার পরে 2-4 দিন পর আমি ভালো হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ভালো হয়ে যাওয়ার পর আমি এখন মনে করেন অনেক সুস্থ হয়ে গেছি। হুম হুম, তারপরে আমার এই যে সন্ত মানে এই পর্যন্ত শেষ। ছিল আপনার ঘটনার পরে আর কিছু ঘটনা আপনার সঙ্গে শেষ। ঘটেনি। মাহবুব ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এই চমৎকার একটি ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তো আমাদের স্টুডিওতে আরও অতিথি আছেন, আমরা তাদের কাছে ঘটনা শুনবো এবং যদি সুযোগ হয় আবারও মাহবুব ভাইয়ের কাছে আসবো। তো এই পর্যন্ত যারা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, আপনারা আমাদেরকে জানাতে পারেন যে মাহবুব ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাগুলো আপনাদের কার কাছে কেমন লাগলো, এবং এই ধরনের ঘটনা আপনিও শুনেছেন কিনা বা আপনার নিজের জীবনে ঘটে গেছে কিনা সেসব ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনারা আমাকে মেইল করতে পারেন। আমার মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকে যারা দেখছেন তারা ফেসবুকের লাইভে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া যারা ফেসবুক লাইভে দেখছেন না, অর্থাৎ অফলাইনে শুনছেন আমাদেরকে, তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এই নাম্বারটিতে, আমি নাম্বারটি আবারও বলছি, 01713484465। অথবা যাদের ফোনে ব্যালেন্স নেই তারা চাইলে মিসড কলও দিতে পারেন, আমরা নাম্বারগুলো নোট করে রাখবো। তো অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেখছিলেন আমাদেরকে এবং আপনাদের মন্তব্যগুলো জানাচ্ছিলেন। দেখছি লিখেছেন আমাদেরকে নাসিম নাহিদ ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। ভূতবেলা না শুনলে মনে হয় কি যেন একটা মিস করেছি আজকে, তাই আচ্ছা, এখন মিস করার কোনো ওয়ে নেই। রেডিও সারাবেলার ফেসবুক পেজে ভিডিওটি থেকে যাবে 30 দিন পর্যন্ত। এখন ফেসবুক তো আবার নতুন নিয়ম করেছে যে 30 দিন আগের ভিডিও, লাইভ ভিডিওগুলো থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে রেডিও সারাবেলার ফেসবুক পেজ অর্থাৎ ভূতবেলার ইউটিউব চ্যানেলে আপনারা আমাদেরকে শুনতে পারেন। লিখেছেন আমাদেরকে ফরহাদ হোসেন ভাই, আজকে ভূতবেলা না শুনলে পুরোই মিস করতাম। ভাইয়াকে ভূতবেলায় পেয়ে অনেক অনেক ভালো লাগছে। তবে একটা স্পেশাল এপিসোডে ফরহাদ হাসান ভাইকে, রেডিও সারাবেলার সিনিয়র নিউজ প্রডিউসার ফরহাদ হাসান ভাইকে একদিন আমি আমন্ত্রণ জানাতে চাই। এবং স্টুডিওতে অনেকেই আছেন যারা প্রত্যেকেই চান, যেমন শাহাদুলও হাত তুলেছে পেছন থেকে। তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। এরপরে দেখছি আমাদেরকে লিখেছেন শাহিনা আক্তার। আচ্ছা আচ্ছা, আমার নাম সাদিকা। শাহিনা অ্যাকাউন্ট থেকে লিখেছেন আমাদেরকে সাদিকা। লিখেছেন আমাদেরকে মোস্তফা গোলাম, শাহাদুল ভাই আজকে গল্প শুনে বাড়িতে যেতে পারবো না, রিসোর্টে থেকে যাব। আচ্ছা আচ্ছা, গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে ছিলেন। ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আর যদি খুব বেশি সমস্যায় ভয় পান তাহলে সারাবেলায় চলে আসুন, আমরা আপনাকে আপনার বাসায় পর্যন্ত রেখে আসবো, কারণ আমরা ভয় পাই না। লিখেছেন আমাদেরকে হানি খন্দকার সোমাইয়া, ভাইয়া কেমন আছেন? JH আলিফ ছিলেন আমাদের সাথে, গাইবান্ধা V8 রোড কালীবাড়ি পাড়া থেকে শুনছি। মোহাম্মদ দিন ইসলাম শেখ ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছেন আমাদেরকে, উনি জানিয়েছিলেন, লিখেছেন আমাদেরকে ঘটনা শুনে ভয় পেলাম, নয়ন সরকার ভাই জানিয়েছেন।
অরুন্ধতী জয়িতা রাতুল ভাই, আমি আজ প্রথম যুক্ত হলাম। আচ্ছা, অরুন্ধতী এই নামটা কিন্তু একটা মানে ভৌতিক বিষয় মিশিয়ে আছে, কিন্তু এটা অরুন্ধতী নামে সম্ভবত একটা চলচ্চিত্র আছে আমার জানা মতে। রেজওয়ান সাগর ভাই লিখেছেন আমাদেরকে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রডিউসার রেডিও সারাবেলার। আজকে ভূতবেলা শুনে খুব ভয় লাগছে, জানি না রাতে কি হবে। মাহবুর ভাই, আজকে আপনার কারণেই প্রত্যেকেই হয়তো বা শুনছে ভূতবেলা। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছেন শাহিনুর ইসলাম, লিখেছেন আজকে যে উলিপুর কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন। শিহাব মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন পর এলাম। রবিউল ইসলাম লিখেছেন আমি রাজশাহী থেকে শুনছি। লিখেছেন আমাদেরকে কালো জাদুর কথাটা বেশ ভয়ের ছিল। দেওয়ান ফাহিম হোসেন, মাহবুব ভাই অনেক ভয় পাচ্ছি। আজকে মাহবুব ভাই তো অনেক ফেমাস হয়ে গেল। রাতুল ভাই, আমার চাচির সাথে একটা ডেঞ্জারাস ঘটনা আছে, আমি কিভাবে পাঠাবো? অরুন্ধতী জয়িতা লিখেছেন আমাদেরকে। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শুনে, আপনি মেল করতে পারেন আমাদেরকে। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabel@gmail.com। যারা যদি ফেসবুক লাইভে দেখে থাকেন, আপনি ফেসবুক লাইভের স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, একেবারে রাইট কর্নারের নিচে লেখা আছে আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabel@gmail.com। এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ কতদিন আগে ঘটনাটি ঘটেছে, কার সঙ্গে ঘটেছে, সব কিছুর বিবরণ দিয়ে আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। রাঙ্গামাটি থেকে আমাদেরকে দেখছেন সুজন রহমান ভাই। ভাইয়া, রাঙ্গামাটি থেকে শুনছি, অনেক ভালো লাগছে। রাঙ্গামাটিতে খুব বৃষ্টি হচ্ছে। জি, বৃষ্টি কিছু কিছু সময় যেমন আনন্দের হয়, সুখের হয়, আবার কিছু কিছু সময় খুব কষ্টের হয়। যেমন এখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জেলায় বৃষ্টির কারণে, পাহাড়ি ঢলের কারণে বন্যার অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা সাবধানে থাকবেন এবং বজ্রপাতের সময় অবশ্যই প্রত্যেকেই একটি ভালো শেডের মধ্যে থাকবেন। লিখেছেন আমাদেরকে সীমান্ত ইসলাম, গল্পটা ভালো ছিল, সাউন্ড কম শোনায়। আচ্ছা, ঠিকভাবে শোনা যাচ্ছে না। প্রেমা ইসলাম লিখেছিলেন আমাদেরকে, রাতুল ভাই ঘটনাটি আসলে ইন্টারেস্টিং ছিল, মুনতাসির মেজবা ছিলেন আমাদের সাথে। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ আসিফ মিয়া, অসাধারণ। এরপর দেখতে পাচ্ছি ভূতবেলায় আগের, লিখেছেন আমাদেরকে মোহাম্মদ আসিফ মিয়া। এমডি শিহাব মিয়া লিখেছেন ভূতবেলায় আগের মতো মজা পায় না, আগের ভৌতিক মিউজিকগুলো অনেক ভালো লাগতো। আচ্ছা, ভৌতিক মিউজিকগুলো ভালো লাগতো, আমরা যদি সে আগের মিউজিকগুলো ইউজ করি, বা এখানে একটা বিষয় চিন্তা করতে হয়, কপিরাইট। ঠিক আছে, আগের মিউজিক যেগুলো ব্যবহার করছি প্রত্যেকটাতেই কপিরাইট ক্লেম এসেছে আমাদের। তো লিখেছেন আমাদেরকে আব্দুল কালাম, রাতুল ভাই কেমন আছো, যুক্ত হয়ে গেলাম শখের বাজার থেকে। লিখেছেন আমাদেরকে লিখেছেন আব্দুল কালাম ভাই, যুক্ত আছি শখের বাজার থেকে, আমি ও নাহিদ শুনছি, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত ছিলেন এবং দেখছেন আমাদেরকে। তো আমরা আমাদের হাতে কয়েকটি SMS এসছে, দেখছি আমাদেরকে লিখেছেন খুব ভালো লাগছে। আসলে SMS যারা করছেন একজনও নাম লেখেননি। আচ্ছা, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমি ফার্স্ট SMS করলাম। আচ্ছা, আমিনা আমাদেরকে SMS করেছিলেন। এরপর দেখতে পাচ্ছি সিথি লিখেছেন আমাদেরকে, কোনো একদিন রেডিওতে গিয়ে ভূতের গল্প বলে আসবো। অবশ্যই আসতে পারেন, আপনার প্রত্যেকের জন্য জায়গা ওপেন। তো অনেক অনেক ধন্যবাদ। এবার আমি চলে যাবো, আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি, তার কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি আমি। আপনি কেমন আছেন? জি, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা কোন ঘটনা শুনবো? আপনার নাম ঠিকানা বলে শুরু করব। আমার নাম হচ্ছে আশিক আদনান এবং আমি আপনাদের সাথে রয়েছি, এবং আমাদের কাছে এবং এই মুহূর্তে আমার কাছে কয়েকটি ঘটনা রয়েছে, এবং তার মধ্য থেকে এই মুহূর্তে একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। জি, তো আশা রাখছি যে আপনাদের অনেক অনেক ভয় লাগবে ঘটনাটি। অবশ্যই আমরা শুনবো। প্রথমেই যে ঘটনাটি আমার সাথে আছে আমার কাছে, সেটি হচ্ছে আমার এক চাচির সাথে ঘটে যাওয়া। হ্যাঁ, তো এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে। তো ঘটনাটি হচ্ছে আমার তাদের থেকে শোনা এবং আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো প্রথমত হচ্ছে আমাদের এই জায়গায় একটা হচ্ছে স্থানীয় একটা পুকুর রয়েছে, যেটা হচ্ছে অলৌকিকভাবে জানা গেছে যে তৈরি হয়েছে। তো সেখানেই তাদের সাথে ঘটনাটি ঘটে যায়। আচ্ছা, এটা আপনি ওই গড় দেখি এটা আমি বলতে যাচ্ছি আর কি। তো আমাদের এলাকার যারা এই মুহূর্তে শুনছেন, হয়তো তারা এই বিষয়টি তারা সত্যতা বলে মনে করবে, কারণ যেহেতু তারা হচ্ছে এই বিষয়টি ভালোভাবে উপস্থাপন করতে পারবে, এবং তারা ওগুলো হচ্ছে ওই সময়ে তারা এই সময়টা কি পরিস্থিতিতে পড়ে গেছিল। জি, ওকে। তো সময়টা ছিল হচ্ছে প্রায় 23 সালের এদিকে। তো তখন
একটু বর্ষাকালের আর কি আগে সময়টা ছিল। হুম হুম তো একসময় ওনার একটা ছোট ছেলে ছিল, তো ওনাকে ওই ছেলেকে নিয়ে উনি হচ্ছে ওই পুকুরে চলে গেছে হুম কোনো একটি কাজ করার জন্য। জি তো গিয়ে হচ্ছে পুকুর যে পাড় থাকে, তো সেখানে হচ্ছে উনি বসেছিল। তো বসে থাকা অবস্থায় যে ওনার যে হচ্ছে ছেলে আছে, তো উনি হচ্ছে যে জি ছেলেটাই হচ্ছে মানে রাস্তা দিয়ে তার কি যে পুকুর পাড় আছে, তো এটা দিয়ে হচ্ছে চলাফেরা করতেছে। তো এমন পর্যায়ে ও হচ্ছে একটি মানে 5 টাকার একটি কয়েল, 5 টাকার কয়েন এটি একটি ও হচ্ছে খুঁজে পায়। তো খুঁজে পাওয়ার পর এক পর্যায়ে হচ্ছে ওই টাকাটা নিয়ে এসে ওর হচ্ছে আম্মুকে দেয়। এইবার বলে যে আম্মু আচ্ছা। আমি একটি হচ্ছে 5 টাকার কয়েন পেয়েছি, তো এটা আমি কি করব? আচ্ছা আচ্ছা উনি ওই বিষয়টা কিন্তু আগে থেকে জানতো যে এই টাকাগুলো হচ্ছে নেওয়া যায় না এবং এগুলো নিলে সমস্যা সৃষ্টি হয়। তো তারপরে ওই আচ্ছা। ছেলে হচ্ছে টাকাটা নিয়ে এসে তাকে হচ্ছে টাকাটা দেয় ওর আম্মুকে। তো ওর আম্মুকে টাকাটা দেওয়ার পর ওর আম্মু টাকাটা নিয়ে নেয় কোনো কিছু না ভেবেই, যে পরে কি হবে এবং টাকাটা নেওয়া যে যাবে না এটা হচ্ছে উনি হচ্ছে উপলব্ধি করতে পারে না। হুম হুম তো টাকাটা নিয়ে হচ্ছে বাসায় চলে যায় এবং বাসায় চলে যাওয়ার পর একটু পরে হচ্ছে উনি দোকানে আসে। হুম দোকানে এসে ওই টাকাটি হচ্ছে খরচ করে ফেলে। ওনার ছেলের জন্য হচ্ছে কিছু মানে আর কি খাওয়া দাওয়ার কিছু কেনে আর কি ওই টাকাটা দিয়ে। তো সেই দিন হচ্ছে ভালোই ছিল, উনি কোনো কিছু হচ্ছে সেদিন উপলব্ধি করতে পারে নাই। তো তারপর থেকেই হচ্ছে তার পর দিন থেকে আর কি ওনার উপর যে রিয়াকশনগুলো আসে একদমই এটা দেখার মতো হচ্ছে ছিল না। এমন একটা পরিস্থিতির মধ্যে হচ্ছে পড়ে গেছিলো, প্রায় পাগল হয়ে গেছিলো উনি। তো তার আগে যে বিষয়গুলো ঘটে গেছে, তো উনি জানতো ওই বিষয়গুলো যে ওখান থেকে বা এর আগেও ঘটনা এরকম ঘটে গেছে, ওই রকম পরিস্থিতিতে অন্য কেউ পড়ে গেছিল, উনি এই বিষয়গুলো জানে। আসলে কিন্তু উনি যে সেদিন যে ঘটনাটা ঘটে গেছে ওটা উনি বুঝতে পারেনি যে এইভাবে আমার সাথে ঘটনাটা ঘটে যাবে। হুম হুম তো টাকাটা খরচ করে ফেলছে। তো তারপর দিন থেকে ওনার উপর রিয়াকশনটা শুরু হয়ে গেছে। আচ্ছা তো প্রথমত সকালে উনি হচ্ছে ঘুম থেকে ওঠে, তো ওনার পরিবারে যা ছিল অনেক কেউ মানে ওই ঘটনাটা ঘটে গেছে হুম হুম এটা নর্মালি ভাবে নিয়ে গেছে, হ্যাঁ পরিবারকে কাউকে হচ্ছে আর জানায়নি। তো বাচ্চাটাও ছোট ছিল, যার কারণে অতটা হয়তো বুঝতে পারেনি বা মনে করছে যে টাকাটা হয়তো বা কেউ ফেলে রেখে গেছে। তো এরকম একটা পরিস্থিতি। তারপরে হচ্ছে সকালে উনি ঘুম থেকে ওঠে, তো ওঠার পর উনি কারোর সাথে কথা বলে না, উনি চুপচাপ ওনার যে আর কি বাড়ির আঙ্গিনা রয়েছে সেখানে উনি এসে ধীরে মানে আর কি বসে আছে, কারোর সাথে কথা বলতেছে না, চুলগুলো হচ্ছে এলোমেলো অবস্থায় ছিল, এর মধ্যে এসে উনি হচ্ছে বসে আছে। তো বসে থাকার পর উনি হচ্ছে তো ওনার যে ছেলেটা ছিল, তো এসে ওনাকে হচ্ছে ডাক দিছে যে আম্মু আমি ভাত খাবো, আমাকে হচ্ছে খাবার দাও। হ্যাঁ হ্যাঁ এরকম করে বলার সাথে সাথে ওনাকে হচ্ছে মানে এমনভাবে মানে ঝাটকা মেরে ওনার ছেলেকে হচ্ছে একটা চর মেরে দিছে গালে। তো ওই ছেলে পড়ে গেছে, উনি চুলগুলো একটু আহ্লাদ হলো ছিল এই অবস্থায়, হুম হুম উনি কিছু বুঝতে পারেনি, কিন্তু চর মেরে দিছে, উনি একদম লাফায় উঠছে ওখান থেকে, বসেছিল তো ওখান থেকে লাফায় উঠে একদম মানে পাগলামো শুরু করে দিছে যে আমি কেউ না, আমার কোথা থেকে নিয়ে আসছেন, আমাকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে রেখে আসেন, এভাবে বলতেছে ওই মহিলা ওই বাচ্চাটাকে। হ্যাঁ তো ছেলে তো আর কিছু হচ্ছে ছোট বাচ্চা, ওই তো আর হচ্ছে কিছু জানে না ওইগুলো বিষয়ে বা ওই রকম রিয়াকশনটা আসছে উনি বুঝে নেই, যে উনি তো সুস্থ আছে হয়তো ভেবেছে। হুম তো উনি ওরকম একদম পাগলামো শুরু করে দিচ্ছে, বাড়ির মধ্যে হচ্ছে এটা দিয়ে কি যে ওনার যে ঘর ছিল এখানে হচ্ছে কি বাড়ি দিচ্ছে হুম ভাঙাচুরার মধ্যে এরকম করতেছে। তো এক পর্যায়ে ওনার আশেপাশের বাড়ির যে লোক ছিল, তো উনি এসে বলতেছে যে এরকম করতেছে কেন, ওনাদের উপরে হচ্ছে এই রিয়াকশনটা করতেছে যে এরকম পাগলামো করতেছে। তো কেউ হচ্ছে এগুলো বিষয়ে বুঝতেছে না যে ওনার সাথে ঠিক কি ঘটেছে, কারণ তার আগের দিন উনি হচ্ছে ভালো ছিল। তো বিষয়গুলা ভালো মতো হচ্ছে ওনাকে বুঝায় বলেনি, যার কারণে হয়তো বা এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। কিন্তু তারপর হচ্ছে কিছু ঘন্টা হচ্ছে কেটে গেল, কেটে যাওয়ার পর ওনার পাগলামো হচ্ছে কমতেছে না, আরো বাড়তেছে। উনি হচ্ছে মানে যাইতে পারে না, ঘুমাতে পারে না, মানে ঘুম আসলে নাকি ওনার হচ্ছে ঘুমের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখে, ওনাকে মারতে আসছে কেউ, ওনাকে হচ্ছে দৌড়ে নিয়ে বেড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি উনি পড়ে গেছে।
তো তারপর যখন হচ্ছে পরিস্থিতি অবনতি হচ্ছে, মানে আরো ক্রিটিক্যাল হচ্ছে, ওনার শরীর মানে মন একদমই কেউ কাউকে চিনতে পারতেছে না, অনেক অসুস্থ, মানে আবল তাবল কথা বলতেছে। তো তারপর হচ্ছে কবিরাজ নিয়ে আসা হয়। তো কবিরাজ নিয়ে এসে ওনাকে কিছু ট্রিটমেন্ট দেয়। তো তারপরে কিছু মানে ওনার কিচ্ছু হয় না, তারপর বাড়তেছে, মানে কমার কোনো চান্সই নেই ওনার, এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি পড়ে গেছে। বাট ওইটা ওনার যে ওই অসুবিধাটা হয়েছে কি কারণে, এই বিষয়গুলো হচ্ছে কেউ জানে না বা কাউকে বলেও নাই, এটা মানে একদম হঠাৎ করে হয়ে গেছে। তো তারপর এক পর্যায়ে সেই দিনও চলে গেছে, সেই দিন সারা রাত তো উনি ঘুমাতে পারেনি, শুধু চিল্লাচিল্লি করেছে। তো তার পরদিন সকালে আসার পর দেখতে পাচ্তেছে যে হচ্ছে উনি ওই রকম সকালে উঠছে, উঠে অনেকগুলা ভাত নিয়ে মানে খাচ্ছে না, শুধু হচ্ছে মুখে নিচ্ছে আর হচ্ছে ফেলে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে উনি। আর শুধু হচ্ছে একা একা, মানে কারোর সাথে কথা বলে না সেই দিন, আর কথা না বলে উনি একা একাই মানে মানে একদম একবার হঠাৎ করে মানে চিল্লাই উঠবে, লোকজন দেখলে আবার হচ্ছে চুপ করে বসে থাকবে এবং একা একা আবার কান্নাকাটি করবে। তো এক পর্যায়ে উনি যখন ওনার পরিবারের লোক হচ্ছে এগুলা আর সহ্য করতে পারতেছে না, তারপর আবার হচ্ছে কবিরাজ নিয়ে আসা হয় ওনার, যিনি হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে গেছিল। তো উনি বলতেছে এইভাবে হবে না, এনাকে হচ্ছে গ্রামের ভাষায় যেটাকে বলে হচ্ছে পাতা ডেকে নিয়ে আসা হয়। পাতা ডেকে নিয়ে এসে হচ্ছে ওনাকে ভরণ দেওয়া হয় আর কি। তারপর যে ঘটনাগুলো বা কি হয়েছে না তারা নাকি বলতে পারে। আচ্ছা। তো তারপর ওনাকে নিয়ে আসা হয়, পাতা যে ভরণ দেয় ওনাকে বসানো হলো। ওকে। তো বসানোর পর্যায়ে উনি বলতেছে যে এই এনার যে ছেলে আছে ইনি এই পুকুরে গেছিল এবং ওখান থেকে একটা টাকা পড়েছিল, ওই টাকাটা উঠে নিয়েছে, উঠে নেওয়ার পর এই টাকাটাই খরচ করে ফেলছে। তো এই এক পর্যায়ে যখন নিয়ে আসে এবং টাকাটা খরচ করে ফেলে এবং টাকাটা এবং ওখানে আর ফেরত দেয় না, যার কারণে আমি একে হচ্ছে ধরে বলছি একে আর আমি ছাড়বো না, একে আমি শেষ করে ফেলবো, একে আমার লাগবে, এইভাবে বলে। তা যে কবিরাজ ছিল উনি বলতেছে ওনাকে আবার ওনার সাথে শুধু কথাবার্তা হয়, বাট সাইডের যে লোকগুলো থাকে এনাদের সাথে কিন্তু মানে কবিরাজের কোনো সম্পর্ক বা পাতার যে সম্পর্ক থাকে এটা ওনারা বলতে পারে না। তো এক পর্যায়ে কবিরাজের পাতার সাথে কথা বলতেছে যে এটা তো সম্ভব না, কোনো তো একটা হচ্ছে উপায় আছে ওনাকে মুক্ত করার। না, এটা কোনো উপায় নেই, ওনাকে আমার লাগবে, ওনাকে আমি শেষ করে ফেলবো। তো বলতেছে না, এটা তো হবে না, যদি কোনো কিছু লাগে তাহলে আপনি বলতে পারেন, তাহলে এটা আমরা তাকে দিয়ে আসবো, কারণ একটা মানুষের জীবন আপনার উপর, এটা তো আর উনি না বুঝে করে ফেলছে। তো এইরকম অনেক কথাবার্তা ওনাকে বলে হচ্ছে বুঝায় আর কি। তো বুঝানোর পর এক পর্যায়ে রাজি হয়ে যায় যে যিনি ওনাকে হচ্ছে যার উপর হচ্ছে আচর করছিল, তো উনি আর কি পাতার মাধ্যমে বলে। তো এক পর্যায়ে উনি ওখান থেকে হচ্ছে কিছু দাবি করে আর কি, ওই আর কি যাকে যে হচ্ছে আচর করছে। তো উনি বলতেছে যে ইয়া লাগবে, চিনি লাগবে এবং হচ্ছে তারপরে যে টাকাটা নিয়েছে এটা হচ্ছে টাকা বাড়াই দিতে হবে, আরো 51 টাকা দিতে হবে। আচ্ছা, 51 টাকা দিতে হবে, 5 টাকায় হচ্ছে 51 টাকা দিতে হবে তাকে, যে এবং 1 পোয়া চিনি লাগবে এবং হচ্ছে 51 টাকা দিতে হবে। তো ওইটা হচ্ছে সবগুলো এসগি টাকা, মানে কি খুচরো পয়সা আর কি যেটাকে বলে আমরা খুচরো পয়সা, এটা হচ্ছে 51 টাকা লাগবে। এটা হচ্ছে তাকে বলবি যে হচ্ছে মানে আর কি যাকে ধরছে যে টাকাটা নিছিল তাকে বলবি সে যেন হচ্ছে ওই পুকুরের মধ্যে এগুলো সবগুলা ফেলে দিয়ে আসে পুকুরের মধ্যে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা। তো তারপর উনি চলে যায় ওখানে। তো ওনাকে তারপরে তো উনি কিছু হচ্ছে ওই যে পাতা আসার পর কিছুটা হচ্ছে সুবিধা হচ্ছিল ওনার, তারপর ওই কথা বলার পর তো তারপর ওনাকে বুঝায় ওই পুকুরে নিয়ে যাওয়া হয় আর কি তৎক্ষণাতেই, তার কিছুক্ষণ পরে আর কি। তো নিয়ে যাওয়ার পরে ওনাকে ওই যে পুকুরটা আছে ওখানে নিয়ে যায়, বলেতে এগুলা ওখানে ফেলে দিন। তো তারপর ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পর মানে ধীরে ধীরে আর কি মানে অলৌকিকভাবে উনি যে অসুস্থ ছিল তার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে উনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। তারপর দিন আর কি একবারেই ভালো মতো, যেমন সাধারণ মানুষ যিনি উনি আগেও ছিলেন ওই টাকাটা নেওয়ার আগে, তো সেরকম মানুষ হয়ে গেছে, আবার একদম মানুষের সাথে ভালো মতো কথাবার্তা বলতেছে, আবার
সুন্দরভাবে গুছায় কথা বলতেছে, মানে সাধারণ একজন মানুষ, সুস্থ একদম। আচ্ছা আচ্ছা, তো এই ছিল আমার কাছে ঘটনা। ওকে। তো আশিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা ঘটনা আপনি শোনালেন, বাস্তব একটি ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা যে এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শুনছিলেন ঘটনাটি। তো আমি খুব বেশি কথা বাড়াবো না, আমার হাতে ছোট্ট একটি মেইল আছে, সেই মেইলটি আপনাদেরকে পড়ে শোনাবো এবং তারপর আবারও আমরা অতিথির কাছে ফিরবো। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, কে যুক্ত হয়েছেন, লিখেছেন আব্দুল্লাহ নোমান ভাই। উনি লিখেছেন, ভাইয়া তুমি তো প্রতি সপ্তাহে বুধবার প্রোগ্রাম পরিচালনা করো, ধরো কোনো একদিন প্রোগ্রাম শেষ করে বাসায় ফেরার সময় তোমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে, তখন ব্যাপারটা কেমন হবে? ভাইয়া চমৎকার বলেছেন। আমিও চাই বলতে এমন বললে ভুল হবে, চাই না যে কখনো এমন ভৌতিক কিছু হোক। যদি এমন ভৌতিক কিছু আমার সঙ্গে ঘটে তাহলে দেখা গেল যে আমি প্রচণ্ড ভয় পেলাম এবং সেই ভয়ের চোটে নেক্সট এপিসোডে আমি আসতে পারলাম না। তো তখন আমার ক্ষতিটা না হয় মানলাম, কিন্তু আপনাদের কতটা খারাপ লাগবে সেই সময়, যে সময়টাতে আপনারা প্রতিনিয়ত ভূত পেলা শুনে অভ্যস্ত। আচ্ছা, আমাদের সাথে শারমিন তৃষ্ণা ছিলেন। কেমন আছো রাতুল? অনেক ভালো আছি। তৃষ্ণা কেমন আছেন? লিখেছেন আমাদেরকে লুৎফুল আনোয়ার ভাই, চট্টগ্রাম কক্সবাজার থেকে শুনছেন আমাদেরকে। এখানে অনেক বাতাস বইছে এবং সারাদিন কোনো বিদ্যুৎ নেই, বাসায় পানি নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, যা তা একটা অবস্থা। আনোয়ার ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং সাবধানে থাকবেন আপনার পরিবার এবং আপনার আশপাশের মানুষজনদেরকে নিয়ে, কারণ দক্ষিণাঞ্চলের অবস্থা খুবই বাজে। আমরা উত্তরাঞ্চলে বসে যতটুকু তথ্য জানতে পারছি মিডিয়ার বলাতে। সামিউল বাসির ছিলেন আমাদের সাথে গড়দিঘি থেকে। একটা ভয়ঙ্কর ঘটনা আছে, ঈদের পরে শেয়ার করব। সিএল জাকির ভাই লিখেছেন, আপনি কি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, নাকি মেইল করতে চান আমাদেরকে জানাবেন। আমাদের সাথে সাদিকা ছিলেন, লিখেছেন সৌরভ বিশ্বাস, অনেক ভালো হচ্ছে। দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে। আচ্ছা, জাকির ভাই একটি ঘটনা পাঠিয়েছিলেন, আমি বলে দিতে চাই যারা কমেন্ট করছেন আমাদেরকে, তারা দেখতে পাচ্ছি। ওকে, লিখেছেন, দেখতে পাচ্ছি সাজ্জাদ ছিলেন আমাদের সাথে। ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, নিউ ব্রিজ রোড থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমাদের সাথে ছিলেন হারুরা জিন। হারুরা ইজ ব্যাক, আই এম ফ্রম গাইবান্ধা নিউ ব্রিজ। আচ্ছা আচ্ছা, হারুরা জিন, ঘটনাটি কে লিখেছে যদি আপনি বলতে পারেন তাহলে আমি মেনে নেব আপনি হারুরা জিন। লিখেছেন আমাদেরকে সাগর সরকার, আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম অনেকদিন পর। এরপর দেখতে পাচ্ছি তানিশা তানহা ছিলেন, আশিকুর বন্ধু, গল্পটা সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ। আশিকুরের একজন ফ্রেন্ড আমাদেরকে শুনছিলেন। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন, আচ্ছা আচ্ছা, শাহাদুল ভাইকে আমার সালাম দিন, আজকে কেউ বাড়িতে ফিরতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে হারুরা জিন আজকে আমাদের কোনো ক্ষতি করবে কিনা। সৌরভ বিশ্বাস লিখেছেন যে সৌরভ বিশ্বাস রিক্ত ছিল আমাদের সাথে, ভূতবেলা ছাড়া বৃহস্পতিবার একদম। আচ্ছা আচ্ছা, কি ড্যামেজ মনে হয় না, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছেন। আমাদের সাথে ছিলেন সৌরভ বিশ্বাস রিক্ত, ভূতবেলা ছাড়া বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, উনি বৃহস্পতিবার মনে করেন না, এমনটি বোঝাতে চেয়েছেন। আমাদের সাথে ছিলেন হানি খন্দকার সুমাইয়া, আমাকে একটু জায়গা দেন, আমিও কমেন্ট করি। আচ্ছা আচ্ছা, লিখেছেন আমাদেরকে শিহাব মিয়া, বিলের মাঝে আসেন সেই মেশিন ঘরে, ভূতের মাধ্যমে চা অর্ডার দিয়েছি। তাই এলেক্স হাবিব ছিলেন আমাদের সাথে। ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে। তো যাই হোক, দেখতে পাচ্ছি আরো অনেকেই ছিলেন আমাদের সাথে, লিখছেন। মুনতাসির মেজবা লিখেছেন, আরিফুল ইসলাম ভাই হারুরা জিনের ঘটনাটি পাঠিয়েছেন। জি, আপনি ঠিক বলেছেন, আরিফুল ইসলাম ভাই আমাদেরকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখছেন আপনাদের কথা, যেমন এমডি জিয়াউস শামস আদনান ছিলেন আমাদের সাথে, প্রথম শুনছি ফেসবুকে, অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম, লিখেছেন সাগর সরকার।
তো যারা যারা দেখছেন, আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, আমার হাতে একটি মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যাব। আমাকে দিও না। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। আমি মুজাহিদ হাসান, ডাকপাড়া নরসিংদী। আমরা একদিন সবাই মিলে ঘুরতে যাবার প্ল্যান করি। যেমন কথা তেমন কাজ। দিনটি ছিল মেঘলা। সেদিন সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। যাই হোক, আমি এবং আমাদের সকল ফ্রেন্ড মিলে ঘুরতে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম। সারাদিনে প্যাকিং করেছি। তো সবাই মিলে বিকেল 3টার দিকে আমাদের এখানে একটা আমতলা ছিল, সেখানে এক জায়গায় হই। আমাদের আমতলার বিবরণী তো দেওয়া হলো না। আমাদের গ্রামটি হচ্ছে নরসিংদী জেলার ডাকপাড়া নামক স্থানে। গ্রামে আধুনিক সুযোগ সুবিধা তেমন নেই, তবে আমাদের গ্রামটি অনেক সুন্দর। আমাদের গ্রামের মানুষ অতটা শিক্ষিত নয়। গ্রামের মানুষজন অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করতো বেশি। তো আমরা গ্রামের উদ্দেশ্যে, মানে যেখানে ঘুরতে যাব সেই উদ্দেশ্যে রওনা দেই। তো সেখান থেকে যাওয়ার পথে একটি জঙ্গল পড়তো। জঙ্গলটি নিয়ে এলাকায় অনেক ধরনের ভৌতিক কথা মানুষের মুখে মুখে শুনেছি। সেখানে যাওয়ার আগে আমাদের এখানে মাগরিবের আজান দিয়ে দেয়। তো আমরা সবাই মিলে নামাজের উদ্দেশ্যে মসজিদে যাই। মসজিদ থেকে নামাজ পড়া শেষে আমরা আবার যাত্রা শুরু করি। গাড়িটা আমার বন্ধুর হওয়ায় কোনো চিন্তা ছিল না, যখন যেখানে ইচ্ছে থামা যেত। রাতুল ভাই, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী ছিলাম আমি। তো আমি বললাম যে চলো, এই জঙ্গল নিয়ে একটা কথা প্রচলিত আছে, তো আমরা আজকে এই জঙ্গলে রাত কাটাবো। সবাই মিলে একমত হলাম এবং আমরা ওখানেই রাস্তার মাঝে গাড়িটা এক সাইড করে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। তো এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রত্যেকেই গাড়িতেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে প্রচণ্ড বাতাসে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম চারপাশে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। হঠাৎ আমার চোখ গেল দূরে আটকে থাকা একটা পাথরের ওপর। আমি দেখছি পাথরের ওপর লাল কি যেন টপ টপ করে পড়ছে। আমি কাউকে না ডেকে চুপ করে গাড়ি থেকে বের হলাম এবং ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলাম সেই পাথরটির দিকে। আমি ধীরে ধীরে এগিয়ে চলছি এবং আমার সামনে সেই পাথরের ওপর রক্ত পড়ার দৃশ্যটি স্পষ্ট হচ্ছে। আমি যখন রক্তের উৎস খোঁজার চেষ্টা করলাম, রক্তের উৎস খোঁজার জন্য যখনই আমি মাথাটি উপরে তুললাম এবং আমি যা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম এক বৃদ্ধ মহিলা, তার গলা থেকে টপ টপ করে রক্ত ঝরছে এবং তার চোখগুলো বেরিয়ে এসেছে মাথার পেছনের খুলি, মাথার পেছন দিয়ে। এই দৃশ্য দেখে আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। আমি সেখান থেকে প্রাণপণে ছুটে আমার গাড়ির দিকে আসার চেষ্টা করলাম। তখনই ঘটল বিপত্তি। দেখলাম সেই অবয়বটি আমার সামনে এবং এই দৃশ্য দেখে আমি সোজা জঙ্গলের ভেতরের দিকে দৌড়াতে লাগলাম। প্রাণপণ ছুটে চলেছে, আমি পেছনের দিকে একবারও তাকাইনি এবং আমি কতক্ষণ ছুটেছি আমি জানি না। কোথায় আছি, কোথায় ছুটছি, ছুটেই চলেছি এবং তখন আমি কোনো কিছুর সঙ্গে লেগে জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করি এখনও আমি জঙ্গলের ভেতর। তখন সকাল হয়ে গেছে। আমি ধীরে ধীরে রাস্তা খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোথাও আমি রাস্তা খুঁজে পাই না এবং অনেক চেষ্টার পর আওয়াজ শুনতে পাই মানুষের। তখন আমি সেদিকে হাঁটি এবং কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা গ্রামে পৌঁছাই। গ্রামে পৌঁছানোর পর আমি কয়েকজন লোককে আমার বিষয়টি সব খুলে বলি। তারা শুনে আমাকে বলে, বাবা তুমি অনেক বড় বাঁচা বেঁচে গেছো। ওই মেয়েটা অনেক দিন আগেই ওখানে অনেক অত্যাচারের শিকার হয়ে হত্যা হয়েছিল। তারপর থেকে মেয়েটিকে ওখানেই দেখা যায়, প্রায়ই দেখে আমাদের এলাকার অনেক মানুষ। তুমি এখানেই থাকো, আমাদের কয়েকজন লোক তোমাকে রাস্তায় রেখে আসবে। তারপর কয়েকজন লোক আমাকে রাস্তায় রেখে যায় এবং আমরা আমার এলাকায় চলে আসি। তখন আমার শরীরে প্রচণ্ড জ্বর। অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো ভালো হওয়ার কথা নেই। তখন আমার মাকে সব কিছু বলি বিস্তারিত। তিনি আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান এবং তিনি বলেন ভরণ দেবে।
যেমন কথা তেমন কাজ। এরপর ধরন দেওয়া হলো এবং সেখান থেকে পাতা আমাকে বলল যে আমাকে ছাড়ার জন্য নাকি সে একটি খাসি এবং 2টি মুরগি নেবে, তাহলে আমাকে ছেড়ে দেবে। ফকিরের কথা অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা হলো এবং নির্দিষ্ট স্থানে দেওয়া হলো। এরপর আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ আছি। আমি মোজাহিদ হাসান, ডাকপাড়া, নরসিংদী। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মোজাহিদ হাসান এই ঘটনাটি পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ মোজাহিদ হাসান আমাদেরকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আমরা আরও ঘটনা চাই নরসিংদী কেন্দ্রিক বা আপনার জেলার বা আপনার গ্রামের আশেপাশে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে। আদনান ছিলেন আমাদের সাথে, প্রথমবার শুনছেন, উনি জানিয়েছেন। সাগর সরকার লিখেছেন, ভাই অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম। আমাদেরকে আরিফুল ইসলাম ভাই লিখেছে ঘটনাটি। হারুরা জিন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ রাজীব, অনেকদিন পর শুনছি ভাইয়া, চালিয়ে যান, সঙ্গে আছে। তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন নয়নমণি। আচ্ছা, উনি কেউ একজনকে ট্যাগ করেছেন। তো যাই হোক, আমি আসলে আপনাদের কথাবার্তাগুলো একটু পর ফিরবো। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন রঞ্জু মিয়া। তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন, ভাই আমি কখনো কমেন্ট করিনি, আজকে প্রথম কমেন্ট করছি। এমডি নাসিম লিখেছিলেন আমাদেরকে। যারা যারা দেখছেন তারা জানাতে থাকুন যে এই ধরনের ভৌতিক ঘটনা আপনার কাছে ঘটেছে কিনা, বা আপনার সঙ্গে অথবা আপনার জানা কোনো ঘটনা আছে কিনা। আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, যদি আপনি গাইবান্ধার বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabala@gmail.com। আর যারা স্টুডিওতে আসতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আছি, আমি অনেক ভালো আছি। তো শাহাদুল, এবার আমরা কোন ঘটনা শুনবো তোমার থেকে? ঘটনা তো মানে প্রায় সবই বলা শেষ বলতেই চলে। তারপরেও কিছু সংগ্রহ আছে যেগুলো বলার মতো নেই। মূল কথা হচ্ছে ঘটনা অনেকই আমার যে আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, ওর বাসা কোনারপাড়াতে। তা ও এখন থাকে না, ও চলে গেছে অনেক আগেই, চট্টগ্রামে থাকে সম্ভবত। এখন অনেকদিন হয় কন্ট্রাক্ট হয় না। তা ওদের বাসা কেন্দ্রিক একটা ঘটনা আছে, ওদের বাড়ি কেন্দ্রিক যে ঘটনাটি ওরা ওদের যে তাদের দাদা থেকেই ঘটনাটি ওরা চলে আসতেছিল ঘটনার শিকার হয়ে। এখন সেই ঘটনাগুলো এখন আর ওদের হয় না, বা ঘটনার শিকার হয় না ওনারা। এক্ষেত্রে অনেকটা ওরা এখন প্যারানর্মাল থেকে মুক্ত আছে। তা ওনার দাদার আমল থেকে নাকি, ওর দাদার যে দাদা ছিল তাদের আমল থেকে এই ঘটনাগুলো। তো ওদের বাড়িটি ছিল একদম নিঝুম সাইডে, ঝাপুর ঝুপুর একদম, বাড়ির ভিতর ছিল গাছগাছালি, মানে সব একটা নিরিবিলি একটা পরিবেশ ছিল ওনাদের হচ্ছে। তা সেখানেই ওনারা থাকতেন এবং আশেপাশে অনেক ধরনের বট গাছ, তারপর হচ্ছে শিমুল গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি ছিল ওনাদের ওখানে। আচ্ছা। তা পাশে আবার ফসলের জমি ছিল, সে জমিগুলো ওনাদের ছিল, আবাদ করতো বিভিন্ন ধরনের ফসলের, সরিষা, তারপর শাক সবজি এগুলো আবাদ করতো। তা ওনাদের ক্ষেত্রে তা উনি বুঝতে পারতো না যে ওখানে মানে অবয়ব যারা আছে তাদের ওখানে বসবাস ছিল প্যারানর্মাল। তা একদিন উনি ওখানে, আমার এই ফ্রেন্ডের দাদা ওখানে নাকি তিনি প্রকৃতির ডাকে ওখানেই মানে আচ্ছা আচ্ছা প্রকৃতি বাইরে করতে গেছে ওখানে। তা উনি বুঝতে পারেনি যে উনি গাছের নিচে আছে, তখন তো এতটা ইলেকট্রিক ছিল না বা লাইট ছিল না, বিদ্যুৎ। উনি বুঝতে না পারে ওখানেই যাই হোক কাজ করছে। পরে হচ্ছে উনি ওখানে যাওয়ার পরে ভাবতেছে, উঠে যাওয়ার পর বলতেছে, পরে উনি ভাবলো যে আমি কোথায় ছিলাম, কার নিচে বা কিসের নিচে আমি ওখানে প্রস্রাব করলাম বা কোথায় ছিলাম। তা উনি এটা বুঝতে পারে না পারে পরে অনুভব করলো যে, পরে দেখে যে উনি
চিন্তা করি আমি কি আসলে গাছের নিচের ওখানেই ছিলাম। পরে উনি গাছের নিচে চিন্তা করলো, হ্যাঁ রে আমি গাছের নিচে গেলাম, ওখানে প্রস্রাব করলাম, এখন না জানি আমার সাথে কি কি হবে বা কি ঘটবে। কারণ আমি তো শুনছি বা জানছি আমার ওখানে নাকি অনেক ধরনের অবয়ব বা কাউকে দেখা যায়, বা কোনো এক নারীকে ওখানে দেখা যায় সাদা পোশাকে বা সাদা শাড়িতে। তা উনি এইসব চিন্তা করে, সবকিছু চিন্তা করে এই ধরনের কথাগুলো বলছিল, নিজে নিজেই বলছিল। তা তখনও তিনি বিয়ে শাদী করেননি এই ধরনের। তা একটা পর্যায়ে উনি পরে যখন উনি ওনার বন্ধুকে এই কথাগুলো শেয়ার করলো পরের দিন, তা উনি বলল, ভাই তুই এই কাজটা কেন করছিস? ভুল করে হোক বা জেনেই হোক, এই কাজটি করাটা তোর উচিত হয়নি। কারণ তুই জানিস না ওখানে কি হয়েছে বা কি ঘটনা ঘটেছে বা কে ঘটনা ঘটিয়েছে। তা ও জানতে চাইলো, ওই আমার ফ্রেন্ডের ওই দাদা জানতে চাইলো যে এখানে কি ঘটেছিল এবং কার সাথে ঘটেছিল এবং কে ছিল এই ঘটনার মূল পক্ষ। তা উনি বললো যে এখানে একটি তোদের আগেও এখানে আরো একটি বাড়ি ছিল, তোদের বাড়ি করার আগে ওখানে একটা বাড়ি ছিল, যে বাড়িতে অনেক মানুষজন থাকতো, ভরপুর একটা হাসি খুশির একটা ফ্যামিলি মানুষ ছিল। তা ওখানে একটা নারীকে ওনারা অনেক অত্যাচার করতো। একটা নারীকে অত্যাচার করতো, ওই নারী অত্যাচার সহ্য করতে না পারে তিনি ওখানে এসে গলায় ফাঁস দিছে বা ফাঁসি দিছে, আত্মহত্যা করছে। তা উনি ওখানে ফাঁসি দেওয়ার পর থেকেই নাকি ওই জায়গাটা মানে একদম ভয়ঙ্কর হয়ে গেছে, সুন্দর পরে ওখানে কেউ আর যাইতো না। তা ওনার ওই জায়গাটা ওই পর্যন্ত ফাঁকা ছিল অতদিন। তো তারপরে ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতো না ফাঁকা থাকার কারণে। মানুষের যা কাজকর্ম ছিল সব সন্ধ্যার আগে শেষ করে নিয়ে সবাই সবার মতন ঘরে ঢুকে যেত। তাই ঘটনাগুলো ঘটার পর কিছুদিন বন্ধ ছিল, বন্ধ থাকার পর ওনারা যখন আমার ফ্রেন্ডের দাদারা ওখানে এসে বাড়ি করলো, বাড়ি করার পর পুরো বাউন্ডারিটা ওনারা ঘিরে নিল, ওই বট গাছ শিমুল গাছ সহকারে ওনারা ঘিরে নিল যেন সমস্যা না হয়। তা এই পর্যায়ে উনি যখন দেখতে পেল যে না, ওনার ঘিরা দেওয়ার পর বা বাউন্ডারি দেওয়ার পর উনি টিনে বিভিন্ন ধরনের শব্দ পাচ্ছে বা কোনো কেউ ওনাকে ডাকছে বা ওনার ঘাড়ে কেউ হাত বুলিয়ে দিচ্ছে, ঠান্ডা আবহাওয়ার মতন এরকম একটা অবস্থা উনি বুঝতে পারছেন। তা উনি প্রথম ওনার কাউকে, মা বাবা বা ভাই বোন যারা ছিল তাদেরকে কাউকে কোনো কিছু বলেনি, যে এটা তো এই নর্মাল বিষয়, হয়তো আমার সমস্যা বা আমি চিন্তা করতেছি জন্য হয়তো এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। তা উনি এইভাবে চিন্তা করে আর কাউকে কিছু না বলে এভাবে ছিল। তারপরে উনি যখন ওনাকে বারবার একই ঘটনা ঘটছে, পরে উনি একদিন রাতে দেখে যে ওই যে নারীটা আত্মহত্যা করছে ওই নারীটা নাকি ওনার পাশে শুয়ে আছে। তো উনি এক পাশ থেকে আরেক পাশ যখন হয়েছে তখন উনি চিন্তা করতেছে, অনুভব করতে পারছে যে ওই নারী ওনার কাছে আছে পাশে শুয়ে। তা উনি চিৎকার দিয়ে উঠছে, ওঠার পর ওনার মাকে ডাকা শুরু করেছে যে আম্মু আসো আসো, সমস্যা হয়েছে। তা ওনার আম্মু আসলো, আসার পর দেখতেছে যে কি হয়েছে তোর। তা উনি বলতেছে আম্মু একটা খারাপ স্বপ্ন দেখেছি। তো ওনার আম্মু বললো যে ঠিক আছে, এটা কোনো সমস্যা না, তুই ঘুমা, ভালোভাবে ঘুমা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তা উনি এই সব ওনার মায়ের কথা শুনে উনি আবার ঘুমালো, কিন্তু মানুষ একটা দুঃস্বপ্ন দেখলে তো কখনো আর ঘুম চোখে আসে না। তা উনি এইভাবে বলে সারা জেগে জেগে কাটালো। পরে উনি ওই বট গাছের নিচে যে চিন্তা করলো যে আসলে এই গাছটার নিচে যে উনি আত্মহত্যা করেছে এখানে, তা কেমনে কিভাবে বা মানুষের অত্যাচারের কারণে এই যে আত্মহত্যাটা করলো, কি এমন দরকার ছিল আত্মহত্যাটা করার জন্য, না করলেও তো পারতো। এইসব চিন্তা করতে করতে উনি মানে সবকিছু অক্লান্তভাবে হয়ে যাচ্ছিল। পরে উনি ওনার ফ্রেন্ডকে আবার ডাকলেন, দেখা হলো, বলতেছে দোস্ত এই কাহিনী, রাত্রেবেলা ওই নারীটা আমি যখন এক পাশ থেকে আরেক পাশে চেচর হচ্ছিলাম বিছানায়, তখন দেখি ওই নারী আমার সাথে শুয়ে আছে, এরকম অনুভব করছিলাম। পরে তো আমি চিৎকার দিয়ে উঠছি। পরে ওনার ফ্রেন্ড নাকি বলছে যে বন্ধু আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম যে ওখানে তুমি কখনো অপবিত্র জায়গাটা রাখবা না সবসময়, আর তার মধ্যে তুমি ওখানে প্রস্রাব করছো, আর এক সমস্যা। আবার তুমি এ ধরনের ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য তোমাকে তো ভালো কিছু করতেই হবে,
দেখো তুমি কি করতে পারো, হুজুর আছে, কবিরাজ আছে। তা উনি এসব মানে বিশ্বাস না করে হুজুরের কাছে যে হুজুরের কাছ থেকে গাছটা ফুঁকে নিলেন, তা যেন উনি এই ধরনের চিন্তা থেকে মুক্ত থাকেন। পরে ওনার এইসব হুজুরের কাছ থেকে নিয়ে আসার পর দু একদিন ভালো যায়, কিন্তু তারপর ওনার মা বাবা যখন একটু বাইরে যায় ওনার ফুবুর বাসায় ঘুরতে, সেদিন তিনি একাই ছিলেন নাকি। তা ওই সময় উনি একাই থাকার পর ওনার বাড়িতে ঢিল পড়া শুরু হয়েছে, বৃষ্টির মতন ঢিল পড়া শুরু হয়েছে। তিনি আর কোথাও অনুভব করতে পারছেন না, শুধু একাই মানে বুঝতে পারছে শুধু ওনার কাছেই এই সমস্যাগুলো একাই অনুভব করতে পারছে, যে একাই ওনার কাছেই হচ্ছে। উনি বুঝতে পারছে এগুলো ঘটনাগুলো, যে আর কোথাও হচ্ছে না, শুধু আমার কাছে এই ঘটনাগুলো হচ্ছে। তা আমি হয়তো কোনো অপরাধ করার কারণে এই অবস্থাটা হচ্ছে। তা উনি অনেক চেষ্টা করছে। তারপর ওই নারী বলতেছে যে তুমি আমার জায়গায় অপবিত্র করে ফেলেছো, নোংরা করে ফেলেছো, আমি তো তোমাকে ছাড়বো না। বিভিন্ন ধরনের কথোপকথন হচ্ছিল ওনাদের মাঝে। তা উনি যখন ভুল স্বীকার করছিল, বলতেছে আমি জায়গাটা পবিত্র করার ব্যবস্থা করতেছি বা চেষ্টা করব। তো বিভিন্ন ধরনের কথা বলতে তো উনি যাচ্ছিল আর কি। তারপরে এই ধরনের কথাগুলো বলতে পরে যখন উনি হুজুরের কাছে গেলেন আবার, যে হুজুর এই কাহিনী, আমাকে তো মেয়েটা পেছন থেকে ছাড়ছে না, আমার পিছনে যাচ্ছে, এবং সে নাকি বলে আমাকে খেয়ে ফেলবে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল। আপনি যদি আমাকে কিছু হেল্প করেন, আমাকে তো বাঁচতে হবে, জায়গাটা পবিত্র করার কিছু পরামর্শ দেন, কিভাবে পবিত্র করতে পারি। তা উনি বলল যে হুজুর ওনাকে বলে দিল যে আপনি অজু করে ওই জায়গাটা, আপনি আগে অজু করবেন, করার পর কিছু পানি নিয়ে যাবেন, আমি পানি পরা দিচ্ছি, সেই পানিগুলো আপনি নিজে আগে খাবেন, তারপর গাছের ছিটা দিবেন, গাছের যে উপর নিচ আছে বিশেষ করে ওই জায়গাগুলোতে আপনি ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো আর হবে না আপনার। তা উনি বললো যে ঠিক আছে, আমি নিয়ে যেয়ে সবকিছু চেষ্টা করব। তা এমন সময় উনি নিয়ে যে উনি যখন অজু করতে গেছে, এসে দেখে যে বোতলের যে পানিগুলো সম্পূর্ণগুলো মানে মেঝেতে পড়ে আছে। উনি ওটা দেখতে পাচ্ছে। উনি তো আরও মহা চিন্তায় পড়ে গেল যে বাসায় কেউ নেই, কোনো হাঁস বা মুরগি কোনো কিছুই নেই, তো পড়বে কীভাবে, কে আসলো এখানে। তা উনি এসব চিন্তা করতে করতে ভাবলো যে পরে উপাস থেকে মানে রাত্রেবেলা রাত হয়ে গেছে, তা উনি উপাস থেকে আওয়াজ আসতেছে, তুই কি চাইলে কি আমার কাছ থেকে বাঁচতে পারবি, আমিও তোকে এইভাবেই শেষ করব, তুই আয় আমার কাছে আয়, আমি তোকে নিয়ে যাই উপাসে, আমি তোকে মেরে ফেলবো, তোকে কেউ বাঁচাতে পারবে না। এইভাবে কথাগুলো শোনার পর উনি আরো ভয়ে আতঙ্কে উঠে গেল, যে কি হচ্ছে আমার সাথে, এইসব আমি কি ঝামেলায় পড়ে গেলাম, আমাকে সাহায্য করার মতো কেউ নেই, আজকে আবার বাড়িতে কেউ নেই, আমি একাই। মানে বিভিন্ন ধরনের কথাগুলো বলতে বলতে উনি ওখানে সেন্সলেস হয়ে গেছে। পরে যখন ওনার সকালে ঘুম ভাঙার ওঠার পর উনি দেখে যে ওনার চতুর্পাশে ওনার মা বাবা দাদা তারপর ভাই বোন সবাই ওখানে আছে। ঘুম ভাঙার পর উনি সব সবাইকে দেখার পর তা ওনার আম্মু ওনাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে বাবা তোমার, তুই এরকম করতেছিস কেন, বা এরকম সমস্যাগুলো তোর কেন হয়েছে। তা উনি সবকিছু খুলে বললো যে আম্মু এই কাহিনী। পরে ওনারা কবিরাজকে ডাকার পর কবিরাজ যখন সবকিছু খুলে বলো কবিরাজকে, কবিরাজ বলল যে ঠিক আছে আমি এটা ব্যবস্থা করতেছি সবকিছু। পরে কবিরাজ যখন সবকিছু বাড়িটা বন্ধ করে দিল, গা ফুক করে দিল, পানিটা নিয়ে দিল। তা এই পানি খাওয়ার পর বা এই ধরনের ঘটনাগুলো আর ঘটেনি ওনার সাথে আর কি। আচ্ছা আচ্ছা, তো শাদুল অনেক অনেক ধন্যবাদ। বেশ চমৎকার একটা ঘটনা ছিল। তো এই বৃষ্টিমুখর পরিবেশে এখনো বাইরে হয়তো বা কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো এইরকম পরিবেশে যারা
টিন শেড ঘরে আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি সুখে থাকে, এটা জানেন? যখন বৃষ্টি হয়, বৃষ্টির যে ঝুমঝুম একটা শব্দ, এই শব্দটার মধ্যে আমি মনে করি যে অসাধারণ একটা ফিল, মানে যেমন এই শব্দটার কারণে যখন টিনের ছাদে যখন বৃষ্টি হয়, ঝুমঝুম যে সাউন্ডটা, এটাতে আসলে অদ্ভুত একটা আবহ থাকে। এই সময় মানে ঘুম কিন্তু বিশেষ করে দারুণ হয় আমি মনে করি। অবশ্যই। এবং এই সময়গুলোতে মানে বৃষ্টির মধ্যে যে ভৌতিক ঘটনাগুলো, যেমন এর আগে যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো বা দাদা দাদি বা হচ্ছে নানা নানি তাদের কাছ থেকে ভৌতিক ঘটনাগুলো আমরা শুনতাম, বিভিন্ন ধরনের গল্প শুনতাম, অতীতের গল্প, তারা ছোটবেলায় কেমন ছিল। আসলে যে কোনো ধরনের গল্পই এই বৃষ্টির সময় কিন্তু দারুণভাবে জমে ওঠে, এবং এই ঘটনাগুলো শোনার মধ্যে, সেই গল্পগুলো শোনার মধ্যে অদ্ভুত একটা মনোযোগ তৈরি হয়ে যায়। তো এরকম একটা পরিবেশে যখন কিছু কিছু জায়গায় প্রতিকূল পরিবেশ, কিন্তু আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই তাদেরকে কষ্ট দিতে এই কথাগুলো বলছি না, তবে আমি মনে করি যে এই ধরনের ভৌতিক অনুষ্ঠান বা ভৌতিক গল্পগুলো তখনই জমে ওঠে যখন এরকম বৃষ্টিমুখর একটা পরিবেশ থাকে বা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তো যাই হোক শাদুল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, তাদের কাছে কেমন লাগছিল এইসব ঘটনাগুলো তারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, তো তাই বলে আমি খুব বেশি কথায় যাব না। আমি কয়েকটি কথা বলবো আপনাদের এবং তারপরেই চলে যাব অতিথির ঘটনায়। দেখতে পাচ্ছি আমাদের সাথে সৌরভ বিশ্বাস রিক্ত ছিলেন, শাহাদুল ভাই মানে ভয় বগুড়া থেকে আমাদেরকে শুনছিলেন, মাসুদ রানা, ফয়েজ ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, হারুরা জিন লিখেছেন আমাদেরকে নাইস স্টোরি। আচ্ছা আচ্ছা জাহিদ হাসান জয় ছিলেন আমাদের সাথে, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে দেখছিলেন, ধন্যবাদ। সীমান্ত ইসলাম লিখেছেন, আচ্ছা নারায়ণগঞ্জ থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে অনুরোধ, নারায়ণগঞ্জের যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে কিন্তু আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। লিখেছেন আমাদেরকে সীমান্ত ইসলাম, অনেকক্ষণ পর এলাম শুনতে, তাই ওয়েলকাম। মেইলটা অনেক সুন্দর ছিল। রাতুল ভাইয়ের বাসায় যাওয়ার সময় এমন কোনো ভৌতিক ঘটনা না ঘটুক এমনটাই কামনা করি। আমি চাই না রাতুল ভাইয়ের ভয় পেয়ে প্রোগ্রাম থেকে হারিয়ে যাক, এমনটা কখনোই চাই না। আব্দুল্লাহ নোমান ভাই, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। ইমেলটা ছোট হলেও অনেক ভয়ানক ছিল। সৌরভ বিশ্বাস রিক্ত ছিল। মুনতাসির মেজবা লিখেছেন, এইরকম একটি ঘটনা বোধহয় এর আগেও শুনেছিলাম। হ্যাঁ, এরকম ভৌতিক ঘটনাগুলো আসলে সেমই হয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন জায়গায় হয়, কিন্তু ভয়টা শুধুমাত্র সেই মন থেকেই আসে, ঠিক একই নিউরন থেকেই আপনার এই ভয়ের অনুভূতিটা কাজ করে। ইমেল বেশ ভয়ঙ্কর ছিল। রঞ্জু মিয়া লিখেছিলেন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে, নাসিম আমাদেরকে আবারও শুনছিলেন। তো যাই হোক, আর কথা বলাবো না, আমি এই মুহূর্তে চলে যাব আশিক আদনান ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা এবার কোন ঘটনা শুনবো আপনার কাছে? সময় খুব অল্প আছে। জি জি, আমার কাছে এই মুহূর্তে একটি ঘটনা রয়েছে। এটি আমার বন্ধুর সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি ওর থেকে একটি আর কি শোনা সুন্দরভাবে ও আমাকে বলে এসে আর কি। তো এই ঘটনাটি পার্সোনালি ভাবে ও হচ্ছে আমাকেই শুধু বলে, অন্য কাউকে বলে না আর কি ঘটনাটা। তো সময়টা ছিল প্রায় হচ্ছে 22 সালের এইদিকে। তখন আমরা এইচএসসি হচ্ছে পরীক্ষা দেই, সবে মাত্র হচ্ছে এইচএসসি পরীক্ষা হচ্ছে শেষ করেছি। তো শেষ করে তো আমরা তখন তো ফ্রি। তো এইরকম একটা হচ্ছে বৃষ্টির দিন, তখন এইরকম একটা সময়। তো আমরা ঈদ হচ্ছে শেষ করেছি। ঈদ শেষ করে হচ্ছে এইরকম একটা সময় আমরা ফ্রি, তো বৃষ্টির দিন। তো সেদিন সময়টা ছিল হচ্ছে এরকম, বৃষ্টি হচ্ছে আগে হয়ে গেছে প্রায় 7টা হচ্ছে, সন্ধ্যা 7টা 8টা এইদিকে হচ্ছে শেষ হয়ে গেছে বৃষ্টি। তো এই সময় ও হচ্ছে ওর ভাই এবং হচ্ছে ও, আমাদের ওইদিকে একটা হচ্ছে বিল ছিল, তো নামটা আমি বলছি না সঠিক। তো ওই বিলটাতে হচ্ছে ওরা মাছ ধরতে যাবে আর কি। তো বৃষ্টি শেষ, বৃষ্টির পরে নাকি সুন্দর মাছ পাওয়া যায় আর কি। আচ্ছা, কি আমরা যদি গ্রামের ভাষায় যেটা হচ্ছে আর কি ক্যাটা দিয়ে মারে আর কি, মাছ ধরতে যায়, এইটাকে হচ্ছে ওরা ধরতে যায় আর কি। তো ওর ভাই এবং হচ্ছে ও দুইজনে হচ্ছে বের হয়। তখন প্রায় বাজে হচ্ছে 10টা প্লাস হয়ে গেছে। তো ওরা বের হয়েছে। তো বের হওয়ার পরে যা যা আর কি সরঞ্জাম নেওয়া দরকার, একটু লাইট, তারপরে হচ্ছে কি ক্যাটা আর কি নিয়ে ওরা এদিকে বিলের দিকে হচ্ছে রওনা দিয়েছে। তো যাওয়ার পর ওরা আর কি নামে, বিলটা অনেক বড় ছিল এবং লম্বায়, এবং মাঝখানে হচ্ছে কিছু একটা হচ্ছে বাগান ছিল। তো বাগান এবং হচ্ছে সাইড দিয়ে হচ্ছে বিল, এবং
অনেক বিলটা অনেক বড় ছিল। হুম তো ওরা এক পর্যায়ে ওরা দুই ভাই হচ্ছে ধরতে যায় মাছ, তো একটু ফাঁকাফাঁকি না হলে একসাথে হচ্ছে মাছ ধরতে হচ্ছে থাকে না। হ্যাঁ থাকে না এবং অসুবিধা হয় ধরতে। হুম, তো ওর ভাই ওকে বলতেছে যে তুই হচ্ছে একটু সাইডে যা এবং আমি সাইডে রয়েছি, দুইজনে হচ্ছে ফাঁকাফাঁকি করে মাছ ধরি, তাহলে একটু মাছ ভালো পাওয়া যাবে। তো এক পর্যায়ে ওরা দুইজন আলাদা হয়ে যায়, কিছুটা হচ্ছে ডিস্টেন্স, বেশি একটা দূর না, মানে দেখা যাচ্ছে দুইজনকেই এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছে ওরা। হুম, তো এর কিছুক্ষণ পর মাছ ধরতে ধরতে ও একটু হচ্ছে ওর মানে আর কি লোকজন বলে যে ওর একটু রাশি একটা মানুষের থাকে নাকি, তো এরকম একটা বিষয়। তো ওর রাশিটা নাকি হচ্ছে একটু খারাপ ছিল, মানে বহুতই টাইপের আর কি। তো ওই বিল্ডার একটু সাইডে একটা হচ্ছে বাঁশ ঝাড় ছিল আর কি, একটু বড় মানে কি সাইড দিয়ে বাড়ির পাশ দিয়ে হচ্ছে একটা বাঁশ ঝাড় ছিল। তো ও এক পর্যায়ে ওর ভাই যে ছিল একটু দূরে, মাছ ধরার একটু নেশা থাকলে হয় কি মানুষের একটু মাছ ধরতে গেলে ওই নেশাটা একদমই থেকে যায়, আশেপাশে কি হচ্ছে এটা মাথায় সেরকম একটা হচ্ছে আসে না। তো ওর ভাই হচ্ছে একটু সাইডে চলে যায়, এ হচ্ছে মাছ ধরতে ধরতে যে হচ্ছে বাঁশঝাড়টা রয়েছে সেটার হচ্ছে কাছে চলে আসে। তো কাছে একদম আসার পর তো মানে একটু আওয়াজ শুনতে পাচ্ছি, মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে ওর, যে ও মানে মনে মনে ভাবতেছে এই আমি কোথায় আসলাম, মানে এমন একটা পর্যায়ে চলে এসেছে ও মানে নিজেও ভাবতেছে না ও কয়ে আসছে, কোথায় আসছে। হ্যাঁ হ্যাঁ কয়ে আসতে ও বুঝতে পারছে না। তো এইরকম অবস্থাতে ও মানে বিকট এগুলো হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছে, মানে কিছুক্ষণ পর পর হচ্ছে এমনভাবে আওয়াজ হচ্ছে মানে কেউ যেন কোনো কিছু হচ্ছে কেটে যেমন ফেলে দিলে হচ্ছে শব্দ হয় না বড় বড় গাছগুলো, হ্যাঁ। এইরকম মানে একটা শব্দ হচ্ছে। তো অনেক আর কি ইয়ে হয়ে যায় আর কি, মানে কি চমকে ওঠে, চমকে ওঠে যে কি হলো। তো আশেপাশে তাকায় দেখতেছে কেউ নাই, বাঁশধারের মধ্যে ঝিঝি পোকাগুলো থাকে না, এগুলো হচ্ছে একটু শব্দটা বেশি হয় বৃষ্টির পরে। তো এরকম শব্দ শুনতেছে, তো আবার ওইরকম হচ্ছে, মানে আবার ও অনুভব করতেছে আবার যেন পিছন থেকে হচ্ছে এমনভাবে কি যেন দৌড় দিচ্ছে, মানে একটা শব্দ থাকে না মানে এরকম একটা শব্দ হচ্ছে, ও বুঝতে পারছে। তো এইরকম পরিস্থিতিতে যখন ও পড়ে যায় তো ও নিজেকে হচ্ছে একটু ভয়, ও তাকায় দেখে ওর ভাই হচ্ছে অনেক দূরে, লাইট হালকা বোঝা যাচ্ছে, ও দাঁড়ায় আসছে। তো ওখান থেকে তো একটা দূরে চিল্লাচিল্লি মানে একটা করা যায় না, তো যেহেতু মাছ ধরতে গেছে তো না চিল্লায় ওখান থেকে মানে সরে আসে, একটু সরে এসে ওর ভাইকে আর ওই বিষয়টা বলে না, ও তো না বলে ও আবার ওর মতো হচ্ছে মাছ ধরতে থাকে। তো ভাবছে হয়তো বা এখানে বাঁশঝাড় হয়তো বা কোনো কিছু থাকতে পারে, তো ওর বাসার পাশেই ছিল এটা অবশ্য। তো এক পর্যায়ে মাছ ধরতে ধরতে আবার হচ্ছে সাইডে চলে যায়, বিলটা যেহেতু একটু বড় ছিল তো ধরতে ধরতে আবার আলাদা হয়ে যায়। তো ওখান থেকে চলে আসার পর ওর ভাইয়ের সাথে হচ্ছে আবার দেখা করে বলতেছে ভাই আমি এইদিকে মাছ ধরবো, তুমি হচ্ছে এইদিকে ধরো, আমি এইদিকে চলে গেলাম। তো এক পর্যায়ে হচ্ছে ও চলে আসে ওইদিকে মাছ ধরতে ধরতে, চলে আসার পর একটা মাছ হচ্ছে হঠাৎ করে হচ্ছে চোখের সামনে পড়ে যায়। আর হচ্ছে ভাই বলে রাখা ভালো যে হচ্ছে ও সেই দিন যে বের হয়েছিল ওর হচ্ছে রাশিটাও একটু খারাপ ছিল, তো যার কারণে হচ্ছে একটু ভাজা টাইপের যে মানুষের থাকে না ভাজা টাইপের হচ্ছে আর কি শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছিল। তো খেয়ে হচ্ছে বের হয়েছে আর কি, ওই বিষয়টা জানা ছিল না, হুট করে বের হয়ে আর কি মাছ ধরতে যায়। তো একটা হচ্ছে মাছ একটু আর কি 1 থেকে হচ্ছে 1.5 কেজি এরকম একটা সাইজের হচ্ছে মাছ ওর সামনে চোখের সামনে পড়ছে। তো মানে ওই মাছটাকে ধরার চেষ্টা করতেছে, তো কিছুক্ষণ পর মানে আর কি ও লক্ষ্য করে হচ্ছে আর কি ওই যে কেটাটা আছে ওটা হচ্ছে হানায়, তো হচ্ছে ওটা লাগে না ওকে মাছটাকে আর কি অল্প একটুর জন্য আর কি বেঁচে যায় মাছটা। এরকম করতে করতে ও হচ্ছে ওই মাছটার উপরে এমন একটা ওর মানে আবেগ এসে গেছে যে ও বুঝতে পারছে না যে ও কোথায় যাচ্ছে, মানে ওকে ধরতে হবে, অন্য কোনো হচ্ছে আর নেশা নেই। ওই মাছটাকে শুধু মানে আর কি হানায়, লাগে না, সাইড দিয়ে চলে যায়। আবার হচ্ছে এরকম করতে করতে ও এখান থেকে বিলের যে লাস্ট একদম যে রয়েছে প্রায় হচ্ছে 1 কিলো রাস্তা হবে ওখান থেকে, ওর ভাইয়ের কাছ থেকে প্রায় 1 কিলো রাস্তা, 1 থেকে 1.5 কিলো হবে বিলের লাস্ট পর্যন্ত। তো ওই দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো ভাবতেছেন মানে ওর মধ্যে একটা মানুষের যে থাকে সাধারণ জ্ঞান থাকে যে আমি কোথায় যাচ্ছি,
এই সেন্সটা ওর মধ্যে নাই। ও মাছটার মানে একদম এতটা হচ্ছে পড়ে গেছে, লোভে পড়ে গেছে। তো মানে বারবার ওই ট্রাই করতেছে, পারতেছে না। তো এক পর্যায়ে মাছটা ধরতে ধরতে একদম একটা ওখানে একটা বিলের মধ্যে একটা মানে গাছ ছিল, মানে একটা গাছে ওখানে একটু উচ্চ ঢিপি করা এবং পাশে একটা হচ্ছে পুকুর ছিল। ওই পুকুরের সাথে একটা হচ্ছে উঁচু ঢিপি এবং ওই গাছটা ওখানে আর কি। গাছটা খুব বেশি একটা হচ্ছে বড় না, শর্ট করে। তো ওখানে হচ্ছে ওই গাছটার কাছে যাচ্ছে। তো ধরতে ধরতে প্রায় ওই পুকুরটার কাছে চলে গেছে। আচ্ছা। তো এক পর্যায়ে মানে বিল আর হচ্ছে পুকুর সাথে হচ্ছে জমির আইল আর কি। তো এক পর্যায়ে ও আইলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ধরার জন্য মাছটি, সাইড দিয়ে চলে যাচ্ছে একদম। ওকে। শুধু ট্রাই করে যাচ্ছে ধরার জন্য, কিন্তু ধরতে পারতেছে না আর কি। তো এক পর্যায়ে ওই গাছটার ওখানে যায়। তো যাওয়ার পর আর কি ও মাছটা যেন হারাই গেছে, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। ওই গাছটার ওখানে দাঁড়াইছে। তো ওখানে দাঁড়ানোর পর মানে অদ্ভুত একগুলো হচ্ছে মানে আওয়াজ হচ্ছে, মানে একদম বিলের মাঝখানে তো গাছটি। তো ওখানে অদ্ভুত আওয়াজ হচ্ছে। ও মানে একটু চমকে উঠছে যে এই আমি কোথায় আসলাম। তো লাইটের চার্জ হচ্ছে যে ছিল লাইটের, ওটার চার্জ একটু কমায় আসছে। তো ভালো মতো দেখা যাচ্ছে একটু, তো খুব বেশি একটা চার্জ নেই। তো এখান থেকে দেখছি ওর ভাইয়ের হচ্ছে পুকুরের মানে মাঝখানে, তো একদম মাছ সেন্টারে। ও বুঝতেছে না দিক কোনটা, আমার বাসা কোথায় বা এই ধরনের কোনো কিছু বোঝা যাচ্ছে না। একদম চমকে উঠছে। তো ওখানে এসে খুঁজে বেড়াচ্ছে, কাউকে দেখতে পারতেছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। ও ওর ভাইও নাই। তো তো ভয়ের মধ্যে পড়ে গেছে, আমি কোথায় আসলাম, ও মানে কোনো কিছু কুল কেনারা খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো এক পর্যায়ে ওই পাশে আবার হচ্ছে একটা বাগান ছিল সাইডে, একটু আগে বলছিলাম যে বাগানের কথা আমি। ওই বাগানটা ছিল, ওখানে লোক থাকে। তো ওখানে পুকুর ছিল মাছ চাষ করার জন্য। ওই লোক হচ্ছে আসছে, পুকুর পাহারা দেয়। উনি এসে ওনার কাছে লাইট ছিল, তো লাইট ধরে উনি দেখে ওই ছেলে হচ্ছে ওই গাছের কাছে হচ্ছে দাঁড়ায় আছে। একদম কি একটা অবস্থা, মানে শরীরের মধ্যে পানি, একদম এই পর্যন্ত পানির সব ভরে গেছে। আচ্ছা। পানির মধ্যে চলে আসছে, জানে না, নিজেও জানে না যে ওইরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। পরে ওই লোক যায় ওকে হচ্ছে নিয়ে আসছে ওখান থেকে, যে তুমি এখানে কিভাবে আসলা। পরে জিজ্ঞেস করতেছে, তো বলতেছে আমি মাছ ধরতেছি ওই স্থানে। তো ওইখানে তো আমি কিভাবে আসলাম আমি নিজেও জানি না, একটা মাছ এইরকম ধরা পড়ছে। তো এটা মানে একটু লাগাই কিন্তু ধরতে পারি না, ওই অল্পর জন্য একটু হচ্ছে ছেড়ে চলে যায় মাছটা। তো এইরকম পরিস্থিতির মধ্যে এরকম ধরতে ধরতে আমি তো আর সেন্স নেই আমার, আমি তো ধরতেই আছি, আমার মনে হচ্ছে আমি ধরতেই আছি। এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। পরে আমি কিভাবে এত দূর আসলাম আমি তো জানি না। পরে ওই লোক বলতেছে ওনাকে, ওই ছেলেকে, যে দেখো এই ধরনের ঘটনা আরো 2-1 জনের সাথে ঘটেছে। এটা আমাকে বলছে ওনারা, যে এই মাছটা আরো কয়েকজনের চোখে পড়ছে, যে ওদেরকে তো আরো হচ্ছে বেহাল অবস্থা করছিল। যে পুকুরটা ছিল গাছের সাথে, ওই পুকুরটার মধ্যে কয়েকজন হচ্ছে পড়েও গেছিল। এরকম একটা ধরতে ধরতে পুকুরের মধ্যে নিয়ে যায়, ফেলে দেয়। ফেলে দিয়েছে, সে আর উঠতে পারে না। পরে হচ্ছে অনেক মানুষজন ছিল, এই জন্য হচ্ছে ওই লোকজনে একজনকে হচ্ছে বাঁচাই দিছে সেই দিন। তো বলতেছে এই ঘটনা, ওই মাছটা হচ্ছে লোভে ফেলে নিয়ে এসে হচ্ছে এই পুকুরে নামায় দেয়, নামিয়ে হচ্ছে আর উঠতে দেয় না, ওখানেই একদম করে ফেলে। তো পরে ওকে হচ্ছে নিয়ে এসে ওর ভাই তো ওকে হচ্ছে তন্ন করে খুঁজে বেড়াচ্ছে যে কই গেল। মানে বেশি একটা যে সময় হবে এরকম পরিস্থিতি না, খুব কম সময়ের মধ্যে ওর সাথে এই ঘটনাগুলো ঘটে। তো নিজে একদম একটা চমকে ওঠার মতো পরিস্থিতিতে পড়ে গেছে। তো তারপরে যে ওই পাহারাদার ছিল পুকুরের, উনি ওকে হচ্ছে বাড়িতে নিয়ে আসে, এবং বাড়িতে নিয়ে আসার পর ও প্রায় 3 দিনের মতো হচ্ছে অসুস্থ ছিল। মানে সাধারণ মানুষের সাথে চলাফেরা থাকে এরকম পরিস্থিতি ছিল না। মানে বারবার শুধু ওটা মনে করতেছে, আর হচ্ছে শুধু মানে কিরকম ডিপ্রেশনে পড়ে গেছিল। পরে অনেক কবিরাজ দেখানোর পরে ও হচ্ছে সুস্থ করছে আর কি। তো ওই ঘটনাটা হচ্ছে আরো 2-1 জনের সাথে ঘটে গেছে। তো মানে এমন একটা পরিস্থিতি যে ওই মাছটা হচ্ছে লোভে ফেলায় আগে প্রথমে, যে কেউ ধরতে পারতেছে না। পরে ওই মাছটা লোভে ফেলে ওই পুকুরের মধ্যে নিয়ে যায় ফেলে দেয়, ফেলে আর উঠতে দেয় না, ওখানেই করে ফেলে। তো এর আগে হচ্ছে 2 জনে করছে, তো ওনার ওই পাহারাদার কারণেই উনি বেঁচে গেছে। লোক 2 জন, উনি অসুবিধা হয়নি। লাস্ট এই হচ্ছে 3য় নাম্বারে ছিল আমার বন্ধুটা ছিল।
তো এই ছিল এই ছিল আমার ঘটনা। তো অনেক অনেক ধন্যবাদ আশিক, আপনারা আমাদের সাথে এতক্ষণ ঘটনা শেয়ার করলেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে যারা যেখান থেকে দেখছেন, আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাগুলো আজকে আপনারা জানাতে থাকেন, এবং যারা মিস করেছেন তাদেরকে বলতে চাই, আপনারা চাইলে আমাদেরকে এই ঘটনাগুলো যদি আপনি চান শুনতে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভূতবেলা লিখে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং সেখানে প্রত্যেকটি ঘটনা আপলোড করা রয়েছে। দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে অনেকেই যুক্ত হচ্ছে, আমি সেই কথাগুলোতে আর না যাই। যারা যারা যুক্ত ছিলেন, এবং আমি আরেকবার বলতে চাই যে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া যদি ভৌতিক ঘটনা থেকে থাকে, আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 01713484465। আর যারা স্টুডিওতে আসতে পারবেন না অথবা গাইবান্ধার বাইরে থেকে শুনছেন, তারা চাইলে আপনাদের ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এগুলো ছিল নিয়মকানুন। আজকে অনেক কথা হলো, অনেক ঘটনা আপনাদেরকে শোনানো হলো। এই বৃষ্টিমুখের পরিবেশে সবাই সাবধানে থাকবেন, যেহেতু এই বৈরী আবহাওয়ায় অনেক সময় বিদ্যুৎ চমকায়, এবং সে সময় যারা বাইরে থাকবেন খুব সাবধানতা অবলম্বন করবেন। তো এ পর্যন্তই, সবার সুস্থতা এবং শুভকামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিতে চাই ভূতবেলা অনুষ্ঠান থেকে। আমি রাতুল ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ফিরে আসতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে ঠিক আগামী বৃহস্পতিবার রাত 9:05। আসসালামু আলাইকুম।